হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দ্বিঘাত সমীকরণের দ্বিতীয় পর্যায়ে চলে এসেছি। আমরা আগের ভিডিওতে আমরা খুব সুন্দরভাবে কোনো একটি পলিনোমিয়াল, সেটি দ্বিঘাত পলিনোমিয়ালস হবে কিনা সেটি বুঝেছি। তার সাথে সাথে কোনো একটি ইকুয়েশন, কোনো একটি সমীকরণ দ্বিঘাত সমীকরণ হবে কি হবে না, আর তার সাথে সাথে দ্বিঘাত সমীকরণের যে সাধারণ ধর্ম, এই সব কিছু বিষয়ে আলোচনা করেছি। স্বাভাবিকভাবে যখন আমরা বীজগণিত পড়ি তখন অনেক কোশ্চেন মাথায় আসে। তার মধ্যে খুব খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে যে এই সব জিনিসগুলো যে আমি শিখছি বাস্তব লাইফের প্রয়োগ কোথায়। অনেককে আমি বলতে শুনেছি যে জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এগুলি তো আমরা চোখের সামনে দেখতে পাই, চোখের সামনে আমরা বুঝতে পারি, তাই এগুলো তো আমরা চোখের সামনে ক্লিয়ার, জলের মতন বিষয়গুলি ক্লিয়ার। কিন্তু গণিত তো চোখের সামনে দেখতে পাওয়া যায় না, শুধু খাতার পাতায় আর বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাই না? আমরা আলু পেঁয়াজ কিনতে গিয়ে কি দ্বিঘাত সমীকরণ ইউজ করব? নিশ্চয় করব না। তো স্বাভাবিকভাবে এরকম কোশ্চেন অনেক ক্ষেত্রে আসে এবং আমরা এভাবেই কিন্তু গণিতকে আমাদের থেকে দূরে আস্তে আস্তে ঠেলে দিই, তাই না? গণিতকে আমরা নিজে থেকেই গণিতকে কিন্তু ডিটাচ করতে শুরু করে দিই। তো আজকের ভিডিওতে আমি বোঝাবার চেষ্টা করব যে দ্বিঘাত সমীকরণের অ্যাকচুয়ালি প্রয়োগ কোথায়। এই যে বলটা আমি উপর থেকে এতক্ষণ ধরে ছুটছি এবং আমার হাতে এসে পড়ছে, এই বলটি কোন ফোর্সে তোলার পর কতক্ষণ পরে আমার হাতে এসে পড়বে সেটি কিন্তু দ্বিঘাত সমীকরণ থ্রুতে তুমি বলতে পারবে। অর্থাৎ আমি একটি বলকে উপরে তুললাম, সে কতক্ষণ পর আমার হাতে এসে পড়বে বা সে কোন পথ দিয়ে গেছে এবং সব থেকে হাইয়েস্ট পয়েন্ট, এই মাটি থেকে কত উঁচুতে তার হাইয়েস্ট পয়েন্ট ছিল, সব কিছু কিন্তু দ্বিঘাত সমীকরণ থেকে নির্ণয় করা যায়। অথবা সিম্পলভাবে যদি আমি বলি, খুব প্র্যাকটিক্যাল, আমরা যখন ক্রিকেট খেলা দেখি, ক্রিকেট খেলায় রোহিত শর্মা বা বিরাট কোহলি বা ধোনি যেই সঙ্গে সঙ্গে একটি ছয় মারে, সঙ্গে সঙ্গে 1 সেকেন্ড বা 5 সেকেন্ডের মধ্যে তোমাকে বল ট্র্যাকিং রিপোর্ট দেওয়া হয়। অর্থাৎ এই বলটি ঠিক এইভাবে গিয়ে একটি জায়গায় গিয়ে পৌঁছেছে, আর তোমার যেখান থেকে ব্যাট করছিল সেখান থেকে সেই বলটি যত দূরে পড়েছে তার ডিস্টেন্স কত, মানে 100 মিটারের 6 না 86 মিটারের 6, কীভাবে বের করলো? এসব ফিতে নিয়ে সঙ্গে সঙ্গে কেউ মাপতে যায়নি। এখানেও কিন্তু যে প্রোগ্রাম সেট করা আছে সেটি কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণের প্রোগ্রামের উপর বেস করে আছে। কেন আছে, কিভাবে এটি হয়, সে সব কিছু বুঝবো। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটিও বুঝবো যে আরও অনেক ক্ষেত্রে কিন্তু দ্বিঘাত সমীকরণ হয়। তোমার মাথায় যখন এক্ষুনি এসছে যে আমি রাস্তাঘাটে আলু পেঁয়াজ কিনতে কি দ্বিঘাত সমীকরণ প্রয়োজন হবে, কিন্তু একটা জিনিস মাথায় রাখো, তোমার জীবনের কিন্তু উদ্দেশ্য শুধুমাত্র আলু পেঁয়াজ কেনা নয়। তোমার জীবনের উদ্দেশ্য তুমি ইঞ্জিনিয়ার হতে চাও, এবার তুমি ইঞ্জিনিয়ার হয়ে তুমি সিভিল ইঞ্জিনিয়ার হলে, তাহলে তোমাকে অনেক কনস্ট্রাকশনের ক্ষেত্রে, যেমন অনেক সিডনির ব্রিজের কথা বলো, যেরকম ছবি তোমাকে দেখতে পাবে, এই সব জায়গার ক্ষেত্রে কিন্তু, বা সেন্ট লুইসের গেটওয়ে বলো, এইগুলি দেখবে যে কনস্ট্রাকশনের উপর বেস করে, যে এই একটি সার্কেল এইরকম একটি কনস্ট্রাকশনের উপর যে বিল্ড করে দাঁড়িয়ে আছে, সেই কনস্ট্রাকশন করতে গিয়ে কিন্তু দ্বিঘাত সমীকরণের হেল্প প্রয়োজন হয়েছে। তাহলে তুমি যদি কখনো সিভিল ইঞ্জিনিয়ার হও, তোমার দ্বিঘাত সমীকরণ তখন প্রয়োজন হবে যদি এইরকম কোনো কনস্ট্রাকশন তোমার কোনো ক্লায়েন্ট তোমাকে করতে বলে। তো আমরা দ্বিঘাত সমীকরণ কত ইম্পর্টেন্ট সেটি এই ভিডিওতে বোঝার চেষ্টা করব। তার সাথে সাথে দ্বিঘাত সমীকরণের বীজ কাকে বলবো এবং সেটি সম্বন্ধে ক্লিয়ার কনসেপ্ট আমরা এই ভিডিওতে ক্লিয়ার করব। আরেকবারও বলছি, এই ভিডিও বানানোর আমার মূল উদ্দেশ্য নয় যে তোমাকে কোশ্চেন সলভ করিয়ে দেওয়া, এরকম কোনোরূপ আমার ইন্টেন্সিটি নেই। তার জন্য অনেক ভিডিও চ্যানেল আছে, তার জন্য অনেক বই আছে, সহায়ক বই আছে, পেয়ে যাবে। কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে তোমার বেসিক ক্লিয়ার করা, যাতে বেসিক ক্লিয়ার করার পর তোমাকে আর দ্বিতীয়বার সহায়িকা বইয়ের প্রয়োজন না হয় অ্যান্সারগুলি করতে বা কোশ্চেনগুলি সলভ করতে। তো শুরু করা যাক আজকের ভিডিও। কথাগুলো আমি আগেও বলছিলাম যে বাস্তব জীবনের দ্বিঘাত সমীকরণের ভূমিকা কিন্তু অপরিসীম। যেমন জ্যোতিষশাস্ত্র বলো, প্রকৌশল, কৃষি, বিজ্ঞান, সাময়িক এবং ক্রীড়া, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু দ্বিঘাত সমীকরণের ব্যবহার আছে। তারপর তাছাড়াও একটি আবদ্ধ স্থানের ক্ষেত্রফলগুলি নির্ণয় করতে, একটি বস্তুর গতি, একটি পণ্যের লাভ ক্ষতি বা বক্রক্ষেত্রের নকশা দ্বিঘাত সমীকরণের সাহায্যে কিন্তু আমরা নির্ণয় করতে পারি। আবার যদি খুব বাস্তবভাবে বলি, যদি কোনো একটি বস্তুকে নিক্ষেপ করা হয়, যেমন আমি একটি বলকে নিয়ে তোমাকে বলছিলাম যে একটি বলকে ধরো তুমি নিক্ষেপ করলে, একটি বলকে তুমি উপরের দিকে তুলে দিলে, সেই বস্তুটি মাটিতে পৌঁছানোর সময়, বস্তুটি দ্বারা ভ্রমণের দূরত্ব এবং সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর বস্তুটির সময়, সব কিছু কিন্তু দ্বিঘাত সমীকরণ দ্বারা আমরা নির্ণয় করতে পারি,
তাই না? তো আমরা এটি বলছি যে দ্বিঘাত সমীকরণের উদ্দেশ্য শুধুমাত্র বীজগণিতের কিছু বই বা খাতার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি বিভিন্ন বৈজ্ঞানিকভাবে এটি বিভিন্ন প্রযুক্তির সঙ্গে এবং আমাদের বিভিন্ন সময় বিভিন্ন টেকনোলজির সঙ্গে কিন্তু যুক্ত আছে। যেমন আমি একটি কনস্ট্রাকশনের ছবি রেখেছি, এটি সিডনির একটি বীজের ছবি। যে চিত্রটি লক্ষ্য করে দেখো যে এই যে শেপটির কথা বলা হয়েছে, এই প্যারাবোলা শেপটির কথা বলা হয়েছে, এই যে শেপটি দেখতে পাচ্ছ, এই যে একটি শেপ দেখতে পাচ্ছ, রেড কালারে আমি কালার করলাম, এই যে শেপ, এই অর্থাৎ এরকম একটি শেপ, এই শেপটি কিন্তু যে একটি ইকুয়েশন কিন্তু দ্বিঘাত সমীকরণের একটি ইকুয়েশন দেওয়া হয়েছে, যার উপর বেস করে এর মেজারমেন্ট কিন্তু করা হয়েছে। এমন আরও অনেক ছবি তোমাকে দেখাতে পারি। যেমন ধরো একটি খেলায় সাইকেল, আমরা এই খেলাগুলো কিন্তু আমরা দেখে থাকি, আমরা বিভিন্ন ক্ষেত্রে এরকম টিভিতে খেলা দেখে থাকি। বাইকের খেলার ক্ষেত্রে একটি বাইক এরকমভাবে টার্ন করে এইভাবে আসছে, তো তার স্থান বা সেটি মাটি থেকে কত ডিস্টেন্সে অবস্থিত হবে, এটি এক্স অ্যাক্সিস এবং একটি ওয়াই অ্যাক্সিস, এটি স্থানাঙ্ক জ্যামিতির থ্রুতে আমরা বের করতে পারি যে এই বাইকটি এখানে যখন ছিল তখন এর ডিস্টেন্স কত ছিল মাটি থেকে, এই অবস্থায় কত হবে, এই অবস্থায় কত হবে এবং এই অবস্থায় কত, এবং তার সাথে সাথে এই মাটি থেকে এই যে পুরো যে জার্নিটি করলো সেই জার্নির ডিস্টেন্সটি কিন্তু আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের থ্রুতে নির্ণয় করতে পারি। আর এই যে একটি শেপ দেখতে পাচ্ছ, এই শেপটি কিন্তু আমাদের কনস্ট্রাকশনের একটি গুরুত্বপূর্ণ শেপ। সেন্ট লুইসে এরকম একটি গেটওয়ে কিন্তু আছে, যেটি একটি পার্কে অবস্থিত। এই গেটওয়েটির দেখতে যে আকার, এই যে আকার, এটি কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশনের থ্রুতে এটি মেজার করা হয়েছে। অথবা দেখো না, আমরা অনেকেই ফুটবল খেলতে পছন্দ করি। ফুটবলে যখন কিক মারার পর এই বলটি যে পথ অতিক্রম করলো, এই যে পথটি অতিক্রম করলো, ঠিক এইরকমভাবে এই পথটি কীভাবে আমরা নির্ণয় করতে পারি কোয়াড্রেটিক ইকুয়েশনে। আবার আমরা যে এক্সাম্পল দিয়েছিলাম, দেখো রোহিত শর্মা একটি 6 মেরেছে, এই 6টি 84 মিটার বলেছে, 86 মিটার কীভাবে নির্ণয় হলো? এটি যে এখান থেকে এর যে 84 মিটার ডিস্টেন্স গেছে এই বলটি, সেটি কিভাবে নির্ণয় করতে পারি? আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনে। তো বাস্তব জীবনে কোয়াড্রেটিক ইকুয়েশনের ভূমিকা অনেক। আর তার সাথে সাথে দেখো, লক্ষ্য করো, যখন এই যে ছবিগুলো দেখলে একটি প্যাটার্ন লক্ষ্য করলে, কি প্যাটার্ন লক্ষ্য করলে? এই প্রত্যেকটি ছবি ঠিক এইরকম আকারে হয়, ঠিক আছে? আবার এরকমও হতে পারে অনেক ক্ষেত্রে, ঠিক আছে? তো এই যে প্যাটার্ন, এই প্যাটার্ন অ্যাকচুয়ালি কোয়াড্রেটিক ইকুয়েশনে কিন্তু, যদি তুমি কোনো একটি ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন বা কোনো একটি কোয়াড্রেটিক পলিনোমিয়ালসকে তুমি যদি ড্র করো, তাহলে তুমি এরকম একটি আকার পাবে। যেমন একটি রৈখিক সমীকরণ হয় একটি স্ট্রেট লাইন, মানে 2x + 3y, 2x + 3y, মানে একটি রৈখিক সমীকরণ বা রৈখিক পলিনোমিয়াল y = 2x + 3y, এটি কিন্তু একটি সরলরেখা নির্ণয় করে। ঠিক একই রকমভাবে কোয়াড্রেটিক ইকুয়েশনের প্যারাবোলা, এই যে আকারটি পেলে, এটি একটি প্যারাবোলার আকার। তো এই প্যারাবোলার কিন্তু আকারকে রিপ্রেজেন্ট করে। এবার আমরা আসছি, দেখো আরও সিম্পলিফাই করার জন্য আমি কিছু কোশ্চেন নিয়েছি। দেখো, আমরা প্রত্যেকে আগের ভিডিওতে কিছু কোয়াড্রেটিক ইকুয়েশন দেখেছি, তার মধ্যে এই যে 3টি কোয়াড্রেটিক, এই 4টি ধরেছি, 1টি 2টি 3টি এবং 4টি, এটি তোমরা চোখের দেখাতে যদি দেখতে বলো, এগুলো কি দ্বিঘাত পলিনোমিয়ালসকে রিপ্রেজেন্ট করছে? তুমি দেখবে x² 5x + 6, x² যে x ভেরিয়েবলের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাহলে অবশ্যই এটি একটি দ্বিঘাত সমীকরণ, এটি একটি দ্বিঘাত সমীকরণ বা দ্বিঘাত পলিনোমিয়াল বলতে পারি। এটিও তাই এবং এটিও তাই, এটি আমরা 4টি দ্বিঘাত পলিনোমিয়ালকে কনসিডার করেছি। এবং আমরা কি করেছি? আমরা একে লেখচিত্রে প্লট করেছি। আমরা এখানে ডেসমসকে ইউজ করেছি, ডেসমসকে আমরা এই সফটওয়্যারকে ইউজ করে এই গ্যাপটি তুলেছি। তো দেখো, এই যে এই প্রত্যেকটি রেড কালারের যে ইকুয়েশন দেখছো, y = x² + 5x + 6, এটি কিন্তু এই ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করছে। y = -3x² - 5x + 5, এটি কিন্তু আমাকে এই ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করছে। -5x² + 7x + 2, এটি গ্রিন কালারের এই ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করছে। এবং y = x² - 4, এটি কিন্তু এই বেগুনি কালারের গ্যাপকে রিপ্রেজেন্ট করছে। তাহলে কি দেখলাম? প্রত্যেকের ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম আইদার গ্যাপগুলি ঠিক এরকম অথবা গ্যাপগুলি ঠিক এরকম হয়েছে। কার উপর ডিপেন্ড করেছে? কার উপর ডিপেন্ড করে হয়েছে? যেখানে আমার x² সহগ যেখানে মাইনাস এসছে, মানে এই দুটির ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করছি গ্যাপগুলি কিন্তু ঠিক এইরকম হয়েছে, অর্থাৎ নিচের দিকে হয়েছে। আবার যে ক্ষেত্রে x² সহগ কিন্তু পজিটিভ আছে, সেক্ষেত্রে আমরা ঠিক এইরকম গ্যাপগুলি হয়েছে, মানে উপরের দিকে গেছে, ঠিক আছে? তো এই বিষয়ে আমরা ডিটেলসে যাচ্ছি না, ডিটেলসে যেতে হয় তোমাকে, তাহলে আমি এই আরেকটি ভিডিও বানিয়েছি, যার লিঙ্ক তোমাকে দেওয়া থাকলো, তুমি এটি গিয়ে তুমি দেখতে পারো। তো আমরা বুঝবো যে এইটুকু, যে দ্বিঘাত পলিনোমিয়ালস বা দ্বিঘাত সমীকরণ এর আকার হচ্ছে আইদার ঠিক এরকম অথবা এরকম, মানে প্যারাবোলার আকার কিন্তু
ধারণ করে। এবার মাথায় এটি আসতেই পারে যে এটি y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 আছে, কিন্তু আমরা নর্মালি y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 আছে, আমরা নর্মালি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 ধরে করার কাজ করেছি, বা এখানে y ছিল এক্স স্কোয়ার মাইনাস 4 আছে, তো আমরা কি করেছি এক্স স্কোয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0 এই নিয়ে কাজ করছি এতক্ষণ ধরে, তাই না? তো এটি আর এটির মধ্যে পার্থক্য কী? তাহলে পার্থক্য কী দেখো, এই যে পলিনোমিয়ালসের কথা বলেছি এখানে আমরা এই যে এই অংশটিকে আমরা এক্স অ্যাক্সিস, এটিকে এক্স অ্যাক্সিস এবং এটিকে ওয়াই অ্যাক্সিস ধরেছি, অর্থাৎ আমরা এক্ষেত্রে আমরা একটি লেখচিত্র আমরা লক্ষ্য করছি। দেখো এক্ষেত্রে আমরা প্রত্যেকটি সমীকরণটি লেখচিত্রের মাধ্যমে কিন্তু পুট করেছি, যেখানে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস কিন্তু আছে। এবার এই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস যখন ওয়াইকে আমরা 0 কনসিডার করছি, অর্থাৎ ওয়াই যখন 0 কনসিডার করছি, তার অর্থ হচ্ছে আমি এই যে রেখাংশটি বা এই যে প্যারাবোলা বা এই লেখচিত্রটি y0 হওয়ার জন্য এক্সের অ্যাকচুয়ালি কোন কোন পয়েন্টে ছেদ করছে সেটি বলতে বলেছে, অর্থাৎ এর রুটকে রিপ্রেজেন্ট করছে। বুঝতে পারলে না নিশ্চয়ই? আমি আবার ভালো করে বোঝাচ্ছি। দেখো এবার দুটি কোশ্চেন দিচ্ছি। দেখো আমি এতক্ষণ যখন দেখলাম যে এক্স স্কোয়ার প্লাস 5x ইজ ইকুয়াল টু 6, এখানে দেখো y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 5x ইজ ইকুয়াল টু 6, সেটি কিন্তু এইরকম আকার ধারণ করছিল, মানে একটি এই আকার ধারণ করছিল, ঠিক আছে। আর y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4 তার আকার ছিল ঠিক এইরকম, মানে বেগুনি কালারের রেখাচিত্র, অর্থাৎ ঠিক এইরকম এবং এইরকম, তাই না? এবার যখনই আমি দেখলাম ওই সমীকরণকে আমি ওয়াই জায়গায় 0 বসালাম, অর্থাৎ y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 এটি ছিল। আমি ওয়াই জায়গায় যখন 0 বসালাম, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 করলাম, অথবা 0 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4 করলাম, যেখানে ওয়াইকে আমি 0 কনসিডার করলাম, সেখানে সঙ্গে সঙ্গে এটি দুইটি দাগের মতন আমাকে রেখাংশ দিতে শুরু করলো। এটি কেন হলো? এই কারণে হলো, কারণ y0 করে দেওয়ার অর্থ হচ্ছে আমাকে এক্সের সেই সকল ভ্যালুকে জিজ্ঞেস করছে, যে সকল ভ্যালুর জন্য এই সমীকরণটি সিদ্ধ হচ্ছে। বা আমরা বলতে পারি যে y যখন 0 হচ্ছে তখন আমাকে বলছে যে সেই প্যারাবোলার যে লেখচিত্রটি সেটি এক্সের কোন কোন পয়েন্টে ছেদ করছে, অর্থাৎ এটি যদি একটি প্যারাবোলা হয়, অর্থাৎ আমি আবার ক্লিয়ারলি বলছি, এটি যদি একটি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস হয়ে থাকে এবং এটি হচ্ছে একটি প্যারাবোলা, যে কোনো একটি ইকুয়েশন, এটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4 এই সমীকরণ, ঠিক আছে। ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4 এটির আমার লেখচিত্র হচ্ছে এটি। এবার যখন আমি ওয়াই ইজ ইকুয়াল টু 0 করবো, ওয়াই ইজ ইকুয়াল টু 0 করার অর্থ হচ্ছে যে এই লেখচিত্রটি এক্স অ্যাক্সিসকে কোন কোন পয়েন্টে কিন্তু ছেদ করেছে, অর্থাৎ কারণ আমরা জানি এই যে এক্স অ্যাক্সিসের পুরোটির ওপর কিন্তু যে পয়েন্টগুলি পাবো, এটি আমি ধরলাম, এই পয়েন্টটি ধরলাম, আমি যদি পাই 1 2 3 3,0 মানে y0, মানে এক্স অ্যাক্সিসের উপর তুমি যে কোনো পয়েন্টকে তুলে নাও সেটি কিন্তু y কিন্তু 0 হবে। এদিকে যদি ধরো -4 × 0 হবে, অর্থাৎ এক্স অ্যাক্সিসের ওপর যে কোনো পয়েন্ট কনসিডার করতে গেলে তোমাকে ওয়াইকে 0 করতে হবে। আর আমরা সেটাই করি, আমরা কোনো পলিনোমিয়ালসের ওয়াই যখন 0 করি তার অর্থ আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে এক্স অ্যাক্সিসের কোন কোন পয়েন্টে এই প্যারাবোলাটি বা এই লেখচিত্র কিন্তু ছেদ করেছে, আর সেই পয়েন্টগুলোকে কিন্তু আমাকে বীজ বলা হয়। তো আমরা এই বীজ নিয়ে আমরা পরে আলোচনা করব, কিন্তু আমি কি বোঝাবার চেষ্টা করলাম যে একটি দ্বিঘাত সমীকরণের লেখচিত্র বা দেখতে, দ্বিঘাত সমীকরণ বা দ্বিঘাত পলিনোমিয়াল দেখতে কিন্তু ঠিক এই আকৃতি, অথবা এই আকৃতি যাই বলো না কেন, এটি একটি প্যারাবোলার আকৃতি, অর্থাৎ ঠিক আইদার এরকম অথবা ঠিক এরকম এই আকৃতির কিন্তু হয়ে থাকে একটি দ্বিঘাত পলিনোমিয়ালস, ঠিক আছে। এবার আমরা নেক্সট আসছি
যে বাস্তব জীবনে আমরা এর প্রয়োগ দেখে নিলাম, আমরা বুঝলাম যে এটি অ্যাকচুয়ালি দেখতে কেমন হয়। যদিও এই গ্যাপের বিষয়গুলি কিন্তু আমাদের মাধ্যমিক লেভেলে কিন্তু কোনোরূপ প্রয়োজন নেই, শুধুমাত্র জেনারেল নলেজের জন্য আমি বলে রাখলাম যে এটি অ্যাকচুয়ালি এরকম দেখতে হয়। এবং ওয়াই যখন 0 পুট করি তখন আমরা সেই ক্ষেত্রে আমরা এক্সের ভ্যালুকে চাই যে ভ্যালুর জন্য এই সমীকরণটি সিদ্ধ। এবার আমরা নেক্সট বিষয়ে আসছি, যে আমরা এবার কি করছি না, আমরা পুরনো যে ফার্স্ট ভিডিওতে যেসব জিনিসগুলো আমরা পড়েছি সেই বিষয়টা একটু রিভাইজ করে নেওয়ার চেষ্টা করি। আমরা একটু পুরনো ভিডিওকে একটু রিভাইজ করার চেষ্টা করি। কি বলেছে, একটি দ্বিঘাত সমীকরণের 2টি বৈশিষ্ট্য লেখো। 2টি বৈশিষ্ট্য কি হতে পারে? 1 নম্বর বৈশিষ্ট্য, স্বাভাবিকভাবে আমরা শিখেছি কি, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 একটি দ্বিঘাত সমীকরণ যদি হয়, যেখানে এ বি সি প্রত্যেকটি বাস্তব সংখ্যা হবে, তার সাথে সাথে এ নট ইকুয়াল টু 0 হবে। তো সর্বপ্রথমে আমরা কি ফার্স্ট আমার বৈশিষ্ট্য হলো যে এই বৈশিষ্ট্য হচ্ছে যে দ্বিঘাত চলের সহগের মান মান কখনোই 0 হবে না। অর্থাৎ এই এক্স স্কোয়ারের যে সহগ সেটি কখনো 0 হতে পারে না, কারণ আমি বলেছি যদি সেটি 0 হয়ে যায়, এ যদি 0 হয়ে যায়, তাহলে এই যে পুরো অংশটি এক্স স্কোয়ারের টার্মই চলে যাবে, তাহলে পড়ে থাকবে বি এক্স প্লাস সি, তাহলে সেটি একটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে পরিণত হয়ে যাবে। তাহলে দ্বিঘাত সমীকরণে দ্বিঘাতই না থাকলে সেটি পসিবল না, দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাহলে আমরা কি লিখব? প্রথম যে বৈশিষ্ট্য দ্বিঘাত সমীকরণ সেটি হচ্ছে দ্বিঘাত চলের সহগের মান কখনোই 0 হবে না। এটি সর্বপ্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য কি? দ্বিঘাত সমীকরণের দ্বিতীয় খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে দ্বিঘাত সমীকরণে কেবলমাত্র 2টি বীজ থাকবে। দ্বিঘাত সমীকরণের 2টি বীজ থাকবে। তাহলে আমরা 2টি জিনিস কি বুঝলাম, যে একটি দ্বিঘাত সমীকরণ হতে গেলে এই কয়েকটি বৈশিষ্ট্য কিন্তু গুরুত্বপূর্ণ। এক হচ্ছে এক্স স্কোয়ারের সহগ কিন্তু 0 হওয়া চলবে না, আর দ্বিতীয় হচ্ছে দ্বিঘাত সমীকরণের 2টি বীজ কিন্তু পাওয়া যাবে, যেটি আমরা আগেই বলেছিলাম। এবার আমরা দ্বিতীয় কোশ্চেনে আসছি। দ্বিতীয় কোশ্চেন কি বলছে একটু বোঝার চেষ্টা করি। খুব সিম্পল কোশ্চেন। দেখো, আমাকে বলেছে যে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস পি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 9 হলে পি এর মান নির্ণয় করতে বলো। পি এর মান নির্ণয় করো। এবার স্বাভাবিক ব্যাপারে আমরা সমীকরণ মানে কি জানি? আমরা সমীকরণ মানে এই জানি যে তার বাম পক্ষ সবসময় ডান পক্ষের সঙ্গে সমান হবে, অর্থাৎ বাম পক্ষ সমান সমান ডান পক্ষ হবে। এবার আমরা লক্ষ্য করছি যে এর বাম পক্ষে কিন্তু এক্স মাইনাস 3 আছে এবং এ এক্স মাইনাস পি কিন্তু পড়ে আছে, যেটি গুণফল আকারে আছে, অর্থাৎ এটি কিন্তু একটি ফ্যাক্টরসের গুণফল আকারে আছে। এবার কথা হচ্ছে যে এই অংশটিকে আমি কোনোরূপভাবে এর আকার দান করতে পারি কি, প্রথমে সেটি দেখার চেষ্টা করি আমরা, তারপর আমরা কম্পেয়ার করব। দেখো, এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার লিখছিলাম, ঠিক আছে, 9কে আমরা 3 স্কোয়ার কিন্তু লিখতে পারি, ঠিক আছে। কেন লিখলাম এটা লিখলাম এ কারণে, এখানে এটি এক্সকে এ এবং 3কে যদি আমরা বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কিন্তু আমরা এখানে ইউজ করতে পারবো। তাহলে সেটি করার চেষ্টা করি। তাহলে আমরা কী করি, আমরা সেটি প্রয়োগ করলে তাহলে এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 3 কিন্তু হবে। এই অংশটির পরিবর্তে আমি লিখতে পারি। এবার হচ্ছে যখন আমাকে এই পজিশনে এলাম, এবার আমরা জানি কি যেমন যখন সমীকরণের কথা বলছি তখন বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ তো সমান হবে, অর্থাৎ আমরা যদি এবার কম্পেয়ার করি বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ, তাহলে লক্ষ্য করে দেখছি এই যে এক্স মাইনাস 3 সেটির সঙ্গে এক্স মাইনাস 3 ম্যাচ করে যাচ্ছে। তাহলে স্বাভাবিকভাবে এক্স মাইনাস পি ইজ ইকুয়াল টু এক্স প্লাস 3 হতে হবেই, বাধ্য এটি হতে হবে। এবার আমরা এই এক্স প্লাস 3কে এমনভাবে লিখতে পারি কি যাতে এক্স মাইনাস আসে, অর্থাৎ আমরা এই এক্স মাইনাসকে আমরা বামপক্ষে যদি আনতে হয় তাহলে এই এক্স প্লাস 3কে অক্ষুণ্ণ রেখে তাহলে আমাকে কী লিখতে হবে, এই 3-এর জায়গায় যদি আমি -3 করি, তাহলে লক্ষ্য করে দেখো মাইনাসে মাইনাসে +3, তাহলে এক্স প্লাস 3ও হয়ে গেল, আবার এক্স মাইনাস সব কিছু লিখতে পারলাম। এখন এই দুটির সঙ্গে যদি আমি কম্পেয়ার করি, এক্স মাইনাস চলে এলো, তাহলে পি এর জায়গায় আমি -3 বসানোর জন্য এটি পসিবল, অর্থাৎ হচ্ছে পি এর ইজ ইকুয়াল টু মান হচ্ছে -3। এটি কিন্তু হচ্ছে এই কোশ্চেনের কিন্তু
অ্যান্সার। তো আমরা এখানে খুব সিম্পল, এখানে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন নয়, কিন্তু এটা কিন্তু অভেদ, এটি আমরা সমীকরণকে রিপ্রেজেন্ট করছি, এটি একটি অভেদ। আমরা আগেও বুঝিয়েছিলাম যে কোনো ফর্মুলা, বীজগণিতে যে কোনো ফর্মুলাকে কিন্তু অভেদ বলা হয়, কোনো কোয়াড্রেটিক বা দ্বিঘাত সমীকরণ বলা হয় না। তো স্বাভাবিকভাবে এই কোশ্চেনটি আমরা সলভ করলাম, তার সাথে সাথে আমরা প্রিভিয়াস কিছু কনসেপ্টও ক্লিয়ার হয়ে গেল। নেক্সট 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কী বলছে আমাকে ভালো করে বোঝার চেষ্টা করো, যে 3x² - 4x + 2 দ্বিঘাত সমীকরণে x² ও x⁻0 এর সহগের যোগফল। এবার x² এর সহগ, x² এর সহগ কি? কোন কোশ্চেনটি আমরা করছি? আমরা 2 নম্বর কোশ্চেনটি করছি, 3 নম্বর কোশ্চেনটি করছি। x² এর সহগ কী আছে? x² এর সহগ হচ্ছে 3। x⁻0, বারবার বলেছি আমি, x⁻0 এর সহগ, x⁻0 এর সহগ আমরা স্বাভাবিকভাবে এই যখন আমরা ইকুয়েশনটি দেখছি যে x³ - 4x + 2, এখানে x² এর সহগ হচ্ছে 3, x এর সহগ হচ্ছে -4, আর x⁻0 এর সহগ হচ্ছে 2, মানে কনস্ট্যান্ট টার্মটি সবসময় x⁻0 এর সহগ হবে। তাহলে এখানে x⁻0 এর সহগ কি? এখানে x⁻0 এর সহগ হচ্ছে 2। তাহলে এদের যোগফল কত? এদের যোগফল 3 + 2 = 5। তাহলে আমরা কি লিখব? আমরা অ্যান্সার লিখব অতএব x² ও x⁻0 এর সহগের যোগফল কি হবে? যোগফল হবে 2 + 3 বা 3 + 2 5। এটি হচ্ছে এটির অ্যান্সার। আমরা 2 এবং 3 উভয় কোশ্চেন কিন্তু আমরা কমপ্লিট করলাম। এবার আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। 4 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, 4 নম্বর কোশ্চেন বলেছে x/4 - x = 1/3x, এই যে একটি সমীকরণ আমাকে দিয়েছে, সেটি ax² + bx + c = 0 এই আকারে প্রকাশ করো এবং x এর সহগ নির্ণয় করো। দেখো, সর্বপ্রথমে এই কোশ্চেনটি যখন করা হয়েছে কিছু কিছু শর্ত আমাকে দেওয়া হয়েছে। প্রথম শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে a b c বাস্তব সংখ্যা এবং a ≠ 0। আমরা দ্বিঘাত সমীকরণে এই শর্ত, যেখানে দ্বিঘাত সমীকরণ আমাকে বলবে এই শর্তটি কিন্তু প্রযোজ্য থাকবে, ব্র্যাকেটের মধ্যে তোমাকে লিখতেই হবে, ঠিক আছে? যদি না লেখো তাহলে টিচার যদি মনে করে নম্বর কেটে নিতেই পারে, তুমি কিচ্ছু বলতে পারো না, কারণ এটি কিন্তু এই ক্রাইটেরিয়া, মানে একটি দ্বিঘাত সমীকরণ হতে গেলে এই ক্রাইটেরিয়া কিন্তু মেনে চলতেই হবে, তাই না? তো আমাকে দ্বিঘাত সমীকরণ বলতে গেলে এটি বলতে হবে। ঠিক আছে, এটি তো বলা হলো, কিন্তু এই যে শর্তটি এখানে কেন দিল? আমাদের মাথায় কোশ্চেন কিন্তু আসতেই পারে। এই কোশ্চেনটি কেন দিল তার রিজন হচ্ছে, দেখো, যদি x এর মান 0 হয়ে যেত, এখানে x ≠ 0 বলছে, ধরো x এর মান যদি 0 হয়ে গেল, x যদি 0 হয়ে যেত, তাহলে তুমি লক্ষ্য করো এই ডান পক্ষে যদি আমি 0 বসিয়ে দিই, তাহলে 3 × 0 হতো 1/3 × 0 মানে 1/0, যেটি কিন্তু আনডিফাইন্ড আমরা ভালো করে জানি, বা অসংজ্ঞায়িত আমরা ভালো করে এটি জানি। আবার লক্ষ্য করে দেখো, যদি x এর মান 4 হতো, তাহলে বাম পক্ষে আমরা 4/4 - 4 = 4/0 হয়ে যেত, যেটিও কিন্তু আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত হতো। অর্থাৎ গণিতে এরকম কোনোরূপ প্রবলেম যাতে না আসে, তার জন্য আমাকে সিম্পলি বলে দিয়েছে, শর্তটি দিয়ে দিয়েছে যে x এর মান 0 এবং 4 কিন্তু হতে পারে না। তো ঠিক আছে, এবার আমরা কোশ্চেনে আসি। এবার আমরা আসল কোশ্চেনে আসার চেষ্টা করি। কি বলছে? এই অংশটিকে প্রথমে আমরা কি করব? এই অংশটিকে প্রথমে সরল করে আমরা x² + bx + c এর আকারে আনার চেষ্টা করব। তো আমরা প্রথমে ক্রস মাল্টিপ্লিকেশন করি, আমরা এটার সঙ্গে এটি গুণ করি এবং এটির সঙ্গে এটি গুণ করি। কি হবে? 3 এর সঙ্গে 3x এর সঙ্গে x গুণ করলে 3x² আসবে, এটির সঙ্গে 1 এর গুণ করলে 4 - x হবে। সবগুলোকে আমি যদি বাম দিকে নিয়ে আসি, তাহলে 3x², এক্সকে বাম দিকে নিয়ে আসলে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে +x, 4কে যদি বাম দিকে নিয়ে আসি -4 হবে, প্লাস ছিল -4 হবে। অর্থাৎ এখন এটি হচ্ছে ax² + bx + c = 0 এর আকারে আনা একটি সমীকরণ। এই সমীকরণটি কি এখন ax² + bx + c এই আকারে চলে এসেছে অলরেডি। তাহলে অতএব এখন x এর সহগ কি? x এর সহগ আমরা বের করে দেখতে পারবো, আমরা বুঝতে পারবো। দেখো, x এর সহগ কি? x এর সঙ্গে কিছু নেই মানে 0 নেই, কিন্তু মাথায় রাখবো কিছু গুণ নেই মানে 0 কিন্তু নয়, কিছু গুণ নেই মানে এখানে কিন্তু 1 গুণ আছে, অর্থাৎ x এর সহগ কিন্তু এখানে 1 হবে। এটি হচ্ছে অ্যান্সার। তো আমরা অনেক কিছু বেসিকের উপর বেস করে এখন কিন্তু কাজ করছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রথমে বেসিক ক্লিয়ার করা।
নেক্সট ভিডিওতে দেখো, নেক্সট ভিডিওতে কি বলছে দেখো, 3x² প্লাস 7x প্লাস 23 ইজ ইকুয়াল টু এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2। একে প্রথমে x² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 আকারে নিয়ে যাও, এর আকারে প্রকাশ করো। এটুকুই বলছে আমাকে, এই x² প্লাস bx প্লাস c আকারে প্রকাশ করো। তাহলে কী করতে পারি আমরা বাম পক্ষে তো ঠিক আছে অ্যাজ ইট ইজ রেখে দিতে পারি, কারণ এখানে কিছু করার আমার কাছে নেই। ঠিক আছে, থাকলো। ডান পক্ষে আমরা কিন্তু এই ব্যাকের দুটোকে আমরা গুণ আকারে লিখতে পারি, গুণ করে নিতে পারি। গুণ করলে কীরকমভাবে গুণ করবো আমরা এটি প্রথমে এক্সের সঙ্গে এক্সের গুণ করবো, তারপরে এক্সের সঙ্গে 3 গুণ করবো, আবার 4-এর সঙ্গে এক্সের গুণ করবো এবং 4-এর সঙ্গে 3 গুণ করবো। তো আমরা কী পাবো, এক্সের সঙ্গে এক্সের গুণ করলে পাবো x², এক্সের সঙ্গে 3-এর গুণ করলে পাবো প্লাসে প্লাসে প্লাস 3x। আবার একই রকমভাবে 4-এর সঙ্গে এক্স গুণ করলে প্লাসে প্লাসে প্লাস 4x 4x, 4-এর সঙ্গে 3 গুণ করলে পাবো 12, প্লাসে প্লাসে প্লাস 12 প্লাস 2 যেরকম আছে সেরকম থাকলো। এবার আমরা নেক্সট আসছি, আমরা কী করছি তারপরে আমরা 3x² বাম পক্ষ অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি, থাকলো। ডান পক্ষে আমরা x² থাকলো, 3 আর 4-এ 4 3-এ 7, 7x থাকলো প্লাস 12 আর 2-এ 14। ঠিক আছে, এবার আমরা সবগুলোকে বাম পক্ষে নিয়ে আনার চেষ্টা করছি। তাহলে 3x², x² আসলে এদিকে বাম পক্ষে আসলে -x² প্লাস 7x আছে থাকলো, এটি যদি প্লাস 7xটির দিকে আসে -7x হয়ে যাবে, এবং 2 + 23 আছে 14 এদিকে আসলে -14 ইজ ইকুয়াল টু 0। এবার আমরা এই 7x প্লাস 7x কেটে গেল, এবং পড়ে থাকলো এখান থেকে 3টি x থেকে একটি x² বাদ দিয়ে দিলে 2x² প্লাস 23 থেকে 14 বাদ দিলে 9 ইজ ইকুয়াল টু 0। ঠিক এইরকম অবস্থায় আসছে। এবার আমাকে কি বলেছে, ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 ফর্মে নিয়ে আনতে হবে। তাহলে এটিকে যদি আমরা সেই ফর্মে আনার চেষ্টা করি, তাহলে 2x² প্লাস এক্সের কোনো টার্ম নেই, অর্থাৎ 0 ইন্টু এক্স প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। এটি হচ্ছে আমার ax² প্লাস bx প্লাস c এই ফর্মে লেখা কিন্তু এই সমীকরণটি। তো আমরা খুব ইজিলি এই বিষয়গুলি খুব সিম্পল কনসেপ্টের উপর বেস করে আমরা কিন্তু করতে পারি। এবার আমরা বীজের কথায় আসবো। বীজ কি অ্যাকচুয়ালি, দ্বিঘাত সমীকরণের বীজ কাকে বলবো? তো আমরা কিছু এক্সাম্পলের থ্রুতে সেটা বোঝার চেষ্টা করি। তো একটি দ্বিঘাত সমীকরণ আমাকে বলে দিয়েছে x² - 4 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, একটি আমাকে দ্বিঘাত সমীকরণ বলা আছে x² - 4 ইজ ইকুয়াল টু 0। আমাকে এই সমীকরণের বীজ কথার অর্থ কী? এই সমীকরণের বীজ কথার অর্থ ভালো করে বোঝার চেষ্টা করি বলতে চাইছি আমি। একটি সমীকরণ x² - 4 ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণের বীজ কাকে বলে? বীজ কি? তো বীজ বা রুট কি ব্যাপারটি বোঝার চেষ্টা করো। এই সমীকরণের বীজ আমি সেই সমস্ত এক্সের মানের কথা বলবো বা মানকে বলবো যাদের জন্য বাম পক্ষ সমান সমান ডান পক্ষ হবে। আবার বলি, এক্সের যে সকল মানের জন্য লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড হবে, সকল এক্সের মানগুলি সেই সকল এক্সের মানকে ওই সমীকরণের বীজ বলা হয় বা বলে। ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো আমি কি বলতে চাইলাম, একটু বোঝার চেষ্টা করো। আমি বললাম কি যে এক্স হচ্ছে ভেরিয়েবল, এই সমীকরণে এক্স হচ্ছে ভেরিয়েবল বা চলো, যার মান যে কোনো কিছু হতে পারে। এখন এই এক্সের মান যে সকল ভ্যালুর জন্য বাম পক্ষ সমান সমান ডান পক্ষ হবে, সেই সকল মানকে বলবো এই সমীকরণের বীজ। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে, ধরো আমি এই এক্সের ভ্যালু 1 বসালাম, এই এক্সের ভ্যালু x ইজ ইকুয়াল টু 1 আমি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই। কী হবে? 1 নম্বর সমীকরণের বাম পক্ষে যদি আমি 1 বসিয়ে দিই, তাহলে কী হবে? 1² - 4, 1² মানে 1 - 4 মানে হচ্ছে -3, অর্থাৎ ডান পক্ষে কী আছে? 3, তাহলে নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো
আমি এক্সের মান তো এক্স চলরাশি, এক্স তো চলরাশি, তাহলে এক্সের তো অজস্র মান বসাতে পারি, তাই না? অসংখ্য মান বসাতে পারি, আমি যে কোনো মান বসাতে পারি, কিন্তু মাথায় রাখতে হবে এক্সের সেই সকল মানগুলোকে আমরা ওই সমীকরণের বীজ বলবো যখন সেই মানগুলির জন্য বাম পক্ষ সমান সমান ডান পক্ষ হয়ে যাবে। অর্থাৎ দেখো এক্সের মান 1 বসালাম কিন্তু বাম পক্ষ সমান সমান ডান পক্ষ হলো না। এবার এক্সের মান যদি 2 বসাই, তাহলে দেখো এক্স ইজ ইকুয়াল টু যদি 2 বসাই তাহলে কী হবে, 2 স্কোয়ার মাইনাস 4, 2 স্কোয়ার মানে 4 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। সেটি সবসময় রাইট হ্যান্ড সাইডের সাথে সমান, কারণ রাইট হ্যান্ড সাইডে কী আছে, 0 আছে। তাহলে আমি এক্সের এই 2কে আমি বলবো এই সমীকরণের একটি বীজ। অর্থাৎ আবারও বলছি, কোনো একটি সমীকরণে, সেটি এখন এক্সের জন্য হতে পারে, এই সমীকরণটি তোমাকে ওয়াই স্কোয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণ দিতে পারতো, যেখানে ওয়াই কিন্তু এখানে চলরাশি। তো যে কোনো আমাকে সমীকরণ দিক না কেন, সেই চলরাশি, সেটি এক্স হোক বা ওয়াই হোক বা জেড হোক, সেটি মেটার না, আমাকে সেই চলরাশির যে মানের জন্য লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড হবে, মানে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ হবে, সেই সকল মানকে আমরা বলবো সেই সমীকরণের রুট বা বীজ। এবার আমরা জানি, ভালো করেই বোঝার চেষ্টা করি, ভালো করেই জানি যে একটি দ্বিঘাত সমীকরণে 2টি মাত্র বীজ হয়। আমরা শিখলাম, আমরা বুঝেছি যে একটি দ্বিঘাত সমীকরণে সবসময় 2টি বীজ হয়ে থাকে। কেন হয় এবার দেখো এই আমরা এটি কেন হয় সেসব বিষয়ে আমরা পরে বুঝবো, ঠিক আছে? অলরেডি আমি এই বিষয়ে ভিডিও বানিয়েছি, আমাদের এই সিলেবাসে নেই, তারপরে যদি কাউদের ইন্টারেস্টেড হয় তাহলে এই ভিডিওটি দেখতে পারো, যেখানে আমি ক্লিয়ার করেছি যে একটি ভিডিও 2টির বেশি কেন একটি রুট হতে পারে না। তো কিন্তু আমরা বুঝতে পারছি যে একটি ভিডিও 2টি, দেখো এই সমীকরণে তুমি লক্ষ্য করে দেখো, এই সমীকরণে তুমি 2 বসানোর জন্য একটি বীজ পাওয়া গেল। এটি এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 2 বসাও, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 2 যদি বসাও, তার ক্ষেত্রেও কিন্তু এই রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড হবে। এছাড়া এক্স ইজ ইকুয়াল টু 2 এবং মাইনাস 2 এই দুটি ছাড়া এই সমীকরণে তুমি যে কোনো মান পুট করো, 1, 2, 5, 7, 10, 100, তোমার নলেজে আছে এরকম যে কোনো নম্বর পুট করো, তুমি এই এক্স স্কোয়ার মাইনাস 4কে তুমি 0 করতে পারবে না এক্সের এই দুটি ভ্যালু ছাড়া। অর্থাৎ 2 এবং মাইনাস 2 ছাড়া এই সমীকরণের বাম পক্ষকে তুমি কখনোই অন্য কোনো ভ্যালু বসিয়ে কিন্তু 0 করতে পারবে না। সেক্ষেত্রে আমরা বলতে পারি, সেই জন্য আমরা বলি যে কোনো একটি দ্বিঘাত সমীকরণে সর্বাধিক বা শুধুমাত্র 2টি রুট থাকে, তার বেশি থাকতে পারবে না, ঠিক আছে? এবার একটি এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। আমরা যদি একটি লেখচিত্রের মাধ্যমে রুট কি, যদি আমরা লেখচিত্র মানে আমরা যদি মনে করি রুটকে কি চোখে দেখা যায় নাকি, তো চোখে দেখতে পাওয়া যায় যদি আমরা একটি লেখচিত্র অঙ্কন করি, বা অনেক ক্ষেত্রে লেখচিত্র থ্রুতেও আমরা এই রুট নির্ণয় করতে পারি। তাই আমি এটি সিলেবাসের মধ্যে নেই, বাট আমি একটু বোঝাবার জন্য, কনসেপ্ট ক্লিয়ার জন্য বোঝাচ্ছি। দেখো এই ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4 যদি এটি গ্যাপ হয়ে থাকে, এটি একটি গ্যাপ, প্যারাবোলার গ্যাপ, তুমি লক্ষ্য করে দেখো এই প্যারাবোলাটি কোন জায়গায় কাট করেছে। দেখো এই যে এক্স অ্যাক্সিসকে আমি কি বললাম, ওয়াই যখন এক্স স্কোয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, কথার অর্থ কি, এই ওয়াইয়ের জায়গায় 0 পুট করা হয়েছে, ওয়াই ইজ ইকুয়াল টু 0 পুট করা হয়েছে, তার অর্থ হচ্ছে এক্স অ্যাক্সিসকে এই সরলরেখাটি মানে এই এক্স অ্যাক্সিসকে লেখচিত্রটি কোন পয়েন্টে ছেদ করবে, কোন পয়েন্টে ছেদ করবে। এই যে ওয়াই ইজ ইকুয়াল টু 0 পুট করেছে, তার অর্থ হচ্ছে যে এই প্যারাবোলাটি এক্সের কোন পয়েন্টে ছেদ করবে সেটি বলতে বলেছে, আর সেটি হচ্ছে অ্যাকচুয়ালি এর বীজ। লক্ষ্য করে দেখো, তুমি যদি লক্ষ্য করে দেখো এই লেখচিত্র, দেখো এই পয়েন্টটি কি, আমরা লক্ষ্য করে দেখো এই যে পয়েন্টটি ছেদ করেছে, এটি দেখো 1, 2, 2,0 প্লাস 2,0, আবার এদিকে দেখো এটা তো মিডল পয়েন্ট, এটি 0, 0, তাহলে এদিকে 1, 2, তাহলে এটি কি, এটি মাইনাস 2,0, আর এটি কি, এটি প্লাস 2,0। আমরা রুট কি পেয়েছি, প্লাস 2, মাইনাস 2। তো আমরা এটি কিন্তু ফিল করতে পারি যে রুটগুলি অ্যাকচুয়ালি একটি প্যারাবোলার, যে সেই সব পয়েন্টগুলোকে বলবো একটি প্যারাবোলা। আমরা যে এতগুলো কোয়াড্রেটিক ইকুয়েশন একটু আগে দেখলাম, এই এখন আমরা যখন বোঝাবার সময় দেখছিলাম যে এই প্যারাবোলাগুলি ছবিগুলি দেখো, আমরা লিখছিলাম যে এই প্যারাবোলার ছবি, এই যে প্যারাবোলা প্রত্যেকটি কিন্তু এক্স অ্যাক্সিসকে একটি পয়েন্টে কিন্তু ছেদ করেছে। এই প্রত্যেকটি যে ছেদ পয়েন্ট, এটি হচ্ছে এই প্যারাবোলাটির এই যে দুটি পয়েন্ট, এই গ্রিন কালারের প্যারাবোলাটি দেখছি, এর কিন্তু এই যে ছেদ পয়েন্ট দুটি, এটি হচ্ছে এই কিন্তু বীজ।
আবার এই যে ব্লু কালারের এখানে একটু ছেদ করেছে, আবার এখানে একটু ছেদ করেছে, অর্থাৎ এই যে এক্স এক্সিসের যে পয়েন্টে ছেদ করেছে সেটি হচ্ছে এই প্যারাবোলাটি বা এই দ্বিঘাত পলিনোমিয়ালসটির কিন্তু বীজ, দ্বিঘাত ইকুয়েশনের কিন্তু বীজ। তো আমি সেটাই বোঝাবার চেষ্টা করলাম যে গ্যাপের থ্রুতে আমরা এই জিনিসটাকে ফিল করতে পারি যে অ্যাকচুয়ালি বীজ মিনিংটা কী। তো আমরা এটি বোঝার চেষ্টা করলাম যে বীজ মিনিংটা কী, যে এক্সের যে ভ্যালুর জন্য, এক্সের যে ভ্যালুর জন্য আমাকে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ হয়ে যায়, সেই সব যে ভ্যালুর জন্য বাম পক্ষ সমান সমান ডান পক্ষ হয়, সেই সব ভ্যালুগুলিকে সেই সমীকরণের বীজ বলা হয়। অথবা আমরা বলতে পারি, লেখচিত্র থ্রুতে বলতে পারি যে কোনো একটি দ্বিঘাত পলিনোমিয়ালসের লেখচিত্রটি এক্সের যে পয়েন্টে ছেদ, এক্স অক্ষকে যে পয়েন্টকে ছেদ করে সেই পয়েন্টগুলিকে বলবো আমরা সেই সমীকরণে কিন্তু বীজ। তো আমরা প্রথম যে ডেফিনেশনটি পড়লাম বা যে বীজ সম্পর্কে ধারণা করলাম, এটি আমাদের কাজে লাগবে বা এটি আমাদের কনসেপ্টে কিন্তু বিষয়। তো এটি আমরা নিয়ে আলোচনা করব। তো আমরা নেক্সট কোশ্চেনে গেলে আমরা বিষয়টি আরও ক্লিয়ার হবে। আমরা কি বলেছে দেখো, নেক্সট কোশ্চেন কি বললো, এই কোশ্চেন তুললে আমাকে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার এই কোশ্চেনটি কিন্তু, এই 1 নম্বর কোশ্চেনটি কিন্তু আমাকে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এনাফ। দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 = 0, এই সমীকরণে আমাকে বলেছে যে এই সমীকরণে 1 আর -1 এদের কি বীজ সেটি তুমি দেখে বলো। অর্থাৎ এই সমীকরণের A1 এবং -1 কি এই সমীকরণের দুইটি বীজ সেটি যাচাই করো। তুমি কি করবে, তোমার ফার্স্ট কাজ হচ্ছে এই সমীকরণকে তুমি নাম দিয়ে দিলাম 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। সর্বপ্রথম কি করবে, x = 1 1 নং সমীকরণে বসিয়ে পাই। আমার ফার্স্ট কি হচ্ছে, আমি x = 1 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো, অর্থাৎ এই সমীকরণে বসিয়ে দেবো। কী পাচ্ছি, 1 স্কোয়ার, সমীকরণে কোন দিকে, বাম পক্ষে, সমীকরণের বাম পক্ষে বসিয়ে পাই। কী পাচ্ছি, 1 স্কোয়ার প্লাস 1 প্লাস 1 1 প্লাস 1 প্লাস 1 কী পাচ্ছি, 3 নট ইকুয়াল টু 0, কারণ আমরা ডান পক্ষে কী আছে, 0 আছে, তাহলে 0 কিন্তু হচ্ছে না, অর্থাৎ এটি নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, মানে এক্সের সেই ভ্যালুকে আমি পেলাম না যার জন্য বাম পক্ষ সমান সমান ডান পক্ষ হবে। এক নং সমীকরণের বীজ নয়, এটা হচ্ছে প্রথম। আবার কি করবো আমরা, সেম একই রকমভাবে x = -1 1 নং সমীকরণের বাম পক্ষে বসিয়ে পাই। আমরা একই রকমভাবে বাম পক্ষে আবার x = -1 বসাবো। কী পাচ্ছি, -1 স্কোয়ার প্লাস -1 প্লাস 1, -1 স্কোয়ার মানে 1, প্লাসে মাইনাসে -1 প্লাস 1, তাহলে এইটি কেটে গেলে আমার পড়ে থাকছে কি 1, যেটিও কিন্তু 0-র সঙ্গে সমান নয়, অর্থাৎ এটিও কিন্তু রাইট হ্যান্ড সাইডের সঙ্গে সমান কিন্তু হলো না। তাহলে অতএব এক্ষেত্রেও x = -1 পুট করার পরও কিন্তু বাম পক্ষ সমান সমান ডান পক্ষ হলো না, অতএব -1 ও 1 নং সমীকরণের বীজ নয়। তো আমরা দেখলাম যে আমরা এক্সাম্পল তুললাম যে এই যে আমাকে এই দুটি বলেছে, এটি কিন্তু বীজ কিনা, কোনো একটি সমীকরণে বীজ কিনা প্রমাণ করতে গেলে আমরা কি করব, সমীকরণটির বাম দিকে এক্সের বা ভেরিয়েবলসের জায়গায় আমরা সেটি বসাবো, দেখব যে সেটি বসানোর পর সেটি কিন্তু এই সমীকরণের বাম পক্ষ সমান সমান ডান পক্ষ হচ্ছে কিনা, বা এই সমীকরণকে সিদ্ধ করছে কিনা। অনেক ক্ষেত্রে আমরা সিদ্ধ কথাটি ইউজ করি। সিদ্ধ করার অর্থ হচ্ছে যখন কোনো একটি মান আমি ভেরিয়েবলসে পুট করার জন্য আমার বাম পক্ষ সমান সমান ডান পক্ষ হয়ে যাবে, বা বাম পক্ষ = ডান পক্ষ হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা বলবো সেই মানগুলি এই সমীকরণকে সিদ্ধ করছে বা স্যাটিসফাই করছে, ঠিক আছে। আমরা এবার 2 নম্বর কোশ্চেন দেখি। 2 নম্বর কোশ্চেনটি দেখি, দেখো 2 নম্বর কোশ্চেনটি কি বলেছে, 8x স্কোয়ার প্লাস 7x = 0, আমাকে কী পুট করতে বলেছে, বীজগুলি বলেছে 0 আর -2, এই দুটি যাচাই করতে বলেছে। তাহলে সর্বপ্রথমে কি করব, সর্বপ্রথমে x = 0, 1 নম্বর, এটি 1 নম্বর সমীকরণ নাম দিচ্ছি, 1 নং সমীকরণের বাম পক্ষে বসিয়ে পাই।
কী করবো আমরা বাম পক্ষে বসিয়ে দিচ্ছি। তাহলে 0 যদি এক্সের বাম পক্ষে বসিয়ে দিই তাহলে 8 ইন্টু 0 স্কোয়ার প্লাস 7 ইন্টু 0 অর্থাৎ 0 প্লাস 0 মানে 0 অর্থাৎ ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে মিলে গেল যে 0 যদি পুট করি আমি এই সমীকরণে তাহলে এটি কিন্তু 0 মানটি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ কিন্তু করে দিচ্ছে। অতএব 0 1 নং সমীকরণের একটি বীজ। একই রকমভাবে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 1 নং সমীকরণের বাম পক্ষে বসিয়ে পাই কি পাই দেখো 8 ইন্টু -2 স্কোয়ার প্লাস 7 ইন্টু -2, 8 ইন্টু 4 প্লাস 7 ইন্টু -2 32 -14। এটি কিন্তু কখনোই 0 হওয়া পসিবল না, এটি কিন্তু নট ইকুয়াল টু 0 বা এটি রাইট হ্যান্ড সাইডের সঙ্গে সমান নয়। তাহলে আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইডের সঙ্গে সমান নয়, অতএব আমরা লিখতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু -2 বা -2 1 নং সমীকরণের বীজ নয়। তো আমরা দেখলাম যে এই সমীকরণের 0 একটি বীজ হলো কিন্তু -2 কিন্তু এই সমীকরণের বীজ নয়। তো এরকমভাবে আমরা যাচাই করতে পারি যে কোনটি বীজ এবং কোনটি বীজ নয়। আমরা সেম একই রকম আরেকটি কোশ্চেন তুলছি যেখানে বলা হয়েছে যে এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 13/6। এই সমীকরণটিকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। আমাকে বলতে বলেছে যে এই সমীকরণে 5/6 আর 4/3 এই দুটি এই সমীকরণের রুট কিনা যাচাই করে বলো। তো সর্বপ্রথমে আমরা কী করব, এটি দেখতে যেরকম আছে এই ফর্মকে আমরা কিন্তু এই সমীকরণের এই ফর্মকে কিন্তু আমরা ax² প্লাস bx প্লাস c এই ফর্মে কিন্তু রূপান্তর করব। তাহলে আমরা কি করব, সর্বপ্রথমে বাম পক্ষে লসাগু করি। আমরা লসাগু করে কী পাচ্ছি, এক্স লসাগু হলো। তো আমরা x² প্লাস 1 ইজ ইকুয়াল টু 13/6। তারপর আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি অর্থাৎ 6x² প্লাস 6 ইজ ইকুয়াল টু 13x। তারপর আমরা এটিকে আমরা এদিকে নিয়ে আসছি অর্থাৎ 6 মাইনাস 13x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। আমরা এই ফর্ম নিয়ে আনলাম, একে আমরা 1 নম্বর সমীকরণ দিচ্ছি। ঠিক আছে, একে আমরা 1 নম্বর সমীকরণ দিচ্ছি। এবার এই 1 নম্বর সমীকরণে প্রথমে 5/6 বসাবো। প্রথমে আমরা 5/6 বসাবো এবং দেখব এই সমীকরণকে 5/6 এক্সের ভ্যালু পুট করার পর এই সমীকরণে 5/6 পুট করার পর এই সমীকরণটি কি এই এক্সের জায়গায় 5/6 পুট করার পর এই সমীকরণে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ হচ্ছে কিনা। তো প্রথমে x ইজ ইকুয়াল টু 5/6 1 নং সমীকরণের বাম পক্ষে বসিয়ে পাই। আমরা বাম পক্ষে বসিয়ে দেওয়ার চেষ্টা করি। তাহলে 6 ইন্টু 5/6 তার স্কোয়ার 5/6 তার স্কোয়ার মাইনাস 13 ইন্টু 5/6 প্লাস 6 এটি আসবে আমরা বাম পক্ষে বসালে। এবার আমরা কি করছি, আমরা দেখো এখানে আমরা 6 ইন্টু 5² মানে 25, 6² মানে 36 বা 6 ইন্টু 6 লিখে রাখছি, আমরা কেটে যাবে আমরা দেখতে পাচ্ছি। মাইনাস আমরা 13 ইন্টু 5 কত 65/6 প্লাস 6 এরকম আঁকা লিখছি। 6 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি 25/6 মাইনাস 65/6 প্লাস 6। এটা আমরা লসাগু করতে পারি। আমরা লসাগু যদি করি তাহলে 6 লসাগু হচ্ছে, তাহলে 25 মাইনাস 65 প্লাস 6 36। অর্থাৎ আমরা লসাগু করার পর যে আকারটি পাবো সেখান থেকে দেখব এটি কিন্তু কী আকারে পাচ্ছি, -4/6 এই আকারে আসছে। আমরা যদি এটি টোটাল করি তাহলে কী পাচ্ছি 3 4 5 6 5 11, তো 51, তো 61 3 4 5 হ্যাঁ 61 মাইনাস 65 মানে -4/6। তাহলে এটি কিন্তু সবসময় 0-র সঙ্গে সমান নয়, অর্থাৎ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ এক্সের ভ্যালু আমি যদি 5/6 পুট করি তাহলে এই যে সমীকরণের বাম পক্ষ সমান সমান ডান পক্ষ হচ্ছে না। অতএব আমি বলতে পারি যে 5/6 1 নং সমীকরণের বীজ নয়।
একই রকমভাবে আমরা 4/3 পুট করব এবং 4/3 পুট করে আমরা দেখব যে এই সমীকরণে এটি বীজ কি না। তো এটি তোমরা করার চেষ্টা করো, এটি 4/3 পুট করে তোমরা দেখো যে এটি এর বীজ হবে কি হবে না, এটি তোমাদের জন্য ছেড়ে দিলাম। নেক্সট আমরা কি করব, আমরা কি এই যে এই সমীকরণে আমরা এই সমীকরণে আমরা শুধু 4/3 পুট করব এবং দেখব যদি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ হয়ে যায় তাহলে আমরা বলবো 4/3 কে এই সমীকরণের কিন্তু একটি বীজ, কিন্তু যদি সেটা না হয় তাহলে এটি বীজ হতে পারে না। তার সাথে সাথে আমরা এই কোশ্চেনটি কিন্তু বাড়িতে করার চেষ্টা করব, সেম কোশ্চেন সেম প্যাটার্ন। এখানে অলরেডি আমাকে ax² + bx + c ফর্মে দেওয়া আছে। আমি একবার কি করব, এক্সের ভ্যালু একবার মাইনাস পুট করে -3 বাম পক্ষে পুট করে দেখব যে সেটির ভ্যালু জন্য বাম পক্ষ সমান সমান ডান পক্ষ হচ্ছে কিনা। দ্বিতীয়তে কি করব, আমরা x = 2√3 বাম পক্ষে বসিয়ে আমরা দেখব যে এটি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ হচ্ছে কেন। তাহলে বীজ বের করার আমরা কিভাবে বুঝবো যে কোনো একটি সমীকরণের বীজ কি, সেটি কিন্তু এখান থেকে আমরা নির্ণয় করতে পারি। ঠিক আছে, এবার আমরা নেক্সট দেখো, আমরা 3 নম্বর কোশ্চেনটিকে তোলার চেষ্টা করছি। 3 নম্বর কোশ্চেন কি বলেছে যে কে এর কোণ মানের জন্য 7x² + kx - 3 = 0 হবে। কি বলেছে, কে এর কোণ মানের জন্য 7x² + kx - 3 = 0 হবে, তখন একটি বীজ 2/3। এবার বীজ কথার অর্থ কি, আমি বারবার বললাম যে বীজ কথার অর্থ হচ্ছে এই বীজটি আমি যদি সেই সমীকরণের এক্সের বা ভেরিয়েবলের জায়গায় পুট করি তাহলে সব সময় সমীকরণটির বাম পক্ষ সমান সমান ডান পক্ষ হবে, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ হবে। আমাকে যখন এই সমীকরণে একটি বীজ 2/3 বলে দিয়েছে, তাহলে 2/3 x = 2/3 এটি 1 নম্বর সমীকরণ। 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে কি হবে, আমরা বসিয়ে দিই, তাহলে 7 × 2/3 তার স্কোয়ার প্লাস kx - 3, এক্সের জায়গায় কি, এক্সের জায়গায় k × 2/3 - 3 = 0। কি বললাম, এটি কেন বসালাম, আবার বলছি এটি কেন বসানোর উদ্দেশ্য হচ্ছে, আমাকে কি বলছে, এক্স যদি একটি 2/3 যদি এই সমীকরণে বীজ হয় তার অর্থ হচ্ছে 2/3 যদি এক্সের জায়গায় বসাই তারপরেও বাম পক্ষ সমান সমান ডান পক্ষ হবে। তো আমাকে যখন বলে দিচ্ছে এটি বীজ, তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ হবে, তাহলে এক্সের জায়গায় আমি এই ভ্যালুটি পুট করলাম, মানে এই এক্সের এই ভ্যালুটি এই সমীকরণকে স্যাটিসফাই করবে বা সিদ্ধ করবে। এবার আমরা শুধু ক্যালকুলেশন করব, কি ক্যালকুলেশন করব, দেখো এখানে 7 × 2² মানে 4, 3² মানে 9, প্লাস 2k/3 - 3 এদিকে আছে = 0। ঠিক থাকলো, কোনো অসুবিধা নেই। 2k/3 কে রেখে দিলাম, বাকি সবকে আমি ওইদিকে নিয়ে যাচ্ছি ডান পক্ষে, তাহলে -3 ওদিকে গেলে +3 মাইনাস এটিকে 4 × 7 = 28/9, এদিকে প্লাস ছিল ওদিকে গেলে মাইনাস হলো। আমরা এদিকে লসাগু করলে 9, লসাগু হলো 3 × 9 = 27 - 28 অর্থাৎ -1/9 কিন্তু ডান পক্ষে চলে এসছে। এবার কে এর মান বের করতে হবে, তাহলে উভয় পক্ষে আমি 3/2 যদি আমি গুণ করে দিই তাহলে কি পাচ্ছি, k = -1/9 × 3/2, তাহলে 3 × 3 = 9 অর্থাৎ আমি পাচ্ছি -1/6। কে এর ভ্যালু কি পাচ্ছি, -1/6। এটি হচ্ছে এর অ্যান্সার। অর্থাৎ কে এর মান আমি সর্বপ্রথমে এক্স এর মান যদি আমি পুট করে দিই তাহলে আমরা কে এর মান বের করতে পারবো এই সমীকরণের, যে সেটি হচ্ছে -1/6। কখন, যখন এই 2/3 হচ্ছে এই সমীকরণে একটি বীজ। এবার আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি, যে ধরো আমরা একই রকমভাবে যদি কি বলেছে, কে এর কোণ মানের জন্য x² +3ax + k = 0 হবে। কি, যখন একটি বীজ -a, অর্থাৎ x = যদি আমি -a এই 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে কি পাবো, তাহলে পাবো আমি -a তার স্কোয়ার প্লাস 3 × a × -a প্লাস k = 0, এটি পাবো। তো -a² মানে কি, -a² মানে a² প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আমরা কি পাচ্ছি, -3a² প্লাস k = 0। আমরা এই দুটি থেকে কি আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে পাচ্ছি -2a² প্লাস k = 0, অর্থাৎ k = এটি ওইদিকে নিয়ে গেলে, অর্থাৎ এই অংশটিকে যদি বাম পক্ষ থেকে ডান পক্ষে যায় তাহলে 2a², তাহলে k এর মান হচ্ছে 2a²।
ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা এখানে খুব সিম্পল করলাম, কি করলাম, আমরা এক্সের ভ্যালু -2কে পুট করলাম। কেন? কারণ আমাকে বলে দিচ্ছে এই সমীকরণের একটি বীজ হচ্ছে -a। তাহলে এই x -a যদি আমি এই সমীকরণে পুট করি তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ হবে অ্যাজ পার কোশ্চেন বা প্রশ্নানুযায়ী। তাহলে আমরা এক্সের জায়গাতে আমরা -a কে পুট করলাম। তাহলে এখানে এক্সের জায়গায় -a পুট করলাম, আমরা 3 × a, এই এক্সের জায়গা থেকে -a পুট করলাম। এবার কি করলাম, -a প্লাস a স্কোয়ার প্লাসে মাইনাস 3a স্কোয়ার প্লাস কে = 0 যেরকম আছে থাকলো। এবার 3টি স্কোয়ার থেকে একটি স্কোয়ার বাদ দিলে 2টি স্কোয়ার হয়, চিহ্ন কার বড়, মাইনাসের বড়, তো -2a স্কোয়ার, এবং সেটিকে আমরা যখন ডান পক্ষে নিয়ে গেলাম তাহলে k = 2a স্কোয়ার পাচ্ছি। এটি কিন্তু k = 2a স্কোয়ার কিন্তু এর অ্যান্সার। তো আমরা এইভাবে খুব ইজিলি এই অ্যান্সারগুলো করতে পারি বীজের উপর রেসপেক্টিভ বা বীজের রেসপেক্টে, ঠিক আছে। তো আমরা নেক্সট কোশ্চেনে দেখি কি বলছে। তোমরা দেখো আমাকে কোশ্চেন কি বলেছে যে ax² + 7x + b = 0, এটি 1 নম্বর সমীকরণ। এই সমীকরণে দুইটি বীজ কি বলে দিয়েছে, একটি বীজ বলেছে 2/3, একটি বীজ বলেছে -3। অর্থাৎ বীজ কথার অর্থ হচ্ছে এক্স এর ভ্যালু যদি আমি 2/3 এবং -3 যদি পুট করি বা আমি বসিয়ে দিই, তার অর্থ হচ্ছে এই ইকুয়েশনকে এটি স্যাটিসফাই করবে। অর্থাৎ আমি লিখতে পারি যে a ইন্টু, সর্বপ্রথমে আমরা কি করব, সর্বপ্রথমে আমরা x = 2/3 1 নং সমীকরণে বসিয়ে পাই। কি পাই আমরা দেখার চেষ্টা করি। আমরা যদি বসিয়ে দিই তাহলে পাচ্ছি a × 2/3 তার হোল স্কোয়ার প্লাস 7 × 2/3 প্লাস b = 0। এবার আমরা একটু ক্যালকুলেশন করে নিই। তাহলে কি 2 স্কোয়ার মানে 4, 4a বাই 3 স্কোয়ার মানে 9, প্লাস 7 2 14/3 প্লাস b = 0, ঠিক এই পজিশনে আসছে। এবার আমরা লসাগু যদি করে নিই তাহলে 9 লসাগু হচ্ছে, খুব ভালো কথা, 4a থাকলো প্লাস 14 3 42 প্লাস 9b = 0। 9 তো আমরা উভয় পক্ষে গুণ করে নিলে আমি পেয়ে যাব 4a প্লাস 9b = -42 বা 42 যাই লেখো না কেন, সেটি কিন্তু 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। এই আমি সমীকরণ একটি পেয়ে গেলাম যেখানে 4a প্লাস 9b = -42 দেখাচ্ছে। আবার একই রকমভাবে যদি আমি x -3 পুট করি 1 নম্বর সমীকরণে, তাহলে কি পাবো, a × -3 তার স্কোয়ার প্লাস 7 × -3 প্লাস b = 0। অর্থাৎ আমি পাবো 3 স্কোয়ার মানে 9, 9a প্লাসে মাইনাসে মাইনাস, 4 3 7 3 21 প্লাস b = 0। অর্থাৎ একে যদি আমি আরও একটু সুন্দর করে লিখি, আমরা যদি যে পদ্ধতিতে আমরা রৈখিক সমীকরণে সলভ করেছি সেই পদ্ধতি যদি লিখি তাহলে 9a প্লাস b = 21, এটি কিন্তু 2 নম্বর বা এটি 3 নম্বর দিচ্ছি, এটি আমরা 2 নম্বর সমীকরণ দিচ্ছি। কি পাচ্ছি, 9a প্লাস b = 21। আমরা এই দুটি সমীকরণ পেলাম। কি সমীকরণ পেলাম, 4a প্লাস 9b = -42, আরেকটি পাচ্ছি 9a প্লাস b = 21, ঠিক আছে। তো এই একটি সমীকরণ কিন্তু আমি পেলাম। আমরা যে কোনোভাবে আমাকে এখানে b এলিমিনেট করতে পারি এবং এই কাজটি কিন্তু খুব ইজিলি কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি। তো আমরা সেটি করার চেষ্টা করব। আমরা এই 3 নম্বর সমীকরণকে আমরা যদি 9 গুণ করে, অর্থাৎ 2 × 9 করে পাই, আমরা এটি 2 নম্বর সমীকরণ এবং এটি 3 নম্বর সমীকরণ। আমরা কি করব, এই 3 নম্বর সমীকরণকে আমরা 9 গুণ করব এবং তার সাথে সাথে 2 থেকে 3 আমরা বিয়োগ করব। তো আমরা 3 নম্বর সমীকরণ যদি আমরা 9 গুণ করি তাহলে প্রথম সমীকরণ অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি আমি, 4a প্লাস 9b = -42 থাকলো এরকম। এবার 3 নম্বর সমীকরণ 9 গুণ করার অর্থ হচ্ছে 9 9 81a থাকলো প্লাস 9b, এখানেও কোনো অসুবিধা নেই থাকলো। এবার 9 দিয়ে 9 1 9, 9 দিয়ে 18, 189, ঠিক এই পজিশনে এলো। ভালো করে বোঝার চেষ্টা করো, আমরা এই 3 নম্বর সমীকরণে 9 গুণ করছি, কারণ কি আমি b কে এলিমিনেট করতে চাইছি, ঠিক আছে। তো 9 গুণ করছি, তা 9 9 81a আমরা অ্যাজ ইট ইজ প্রথম 3 নম্বর সমীকরণ যেরকম ছিল 2 নম্বর সমীকরণ সেটি লিখে দিয়েছি। তারপরে কি করছি, এই 3 নম্বর সমীকরণে 9 গুণ করছি, তাই 9 9 81a
প্লাস 9b প্লাস 9 9 9 2 18 189। এবার আমরা যদি একটু দেখি মাইনাস করি, অর্থাৎ মাইনাস করার অর্থ হচ্ছে প্রত্যেকটি সাইন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ যার সঙ্গে যেটি মাইনাস করব তার কিন্তু প্রত্যেকটি নিচে মাইনাস চেঞ্জ হয়ে যাবে, যেখানে প্লাস থাকবে সেটি মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। তো আমরা কি পাচ্ছি, এই অংশটি পুরোটা কেটে যাচ্ছে। এবার পাচ্ছি 81 থেকে 4 যদি বিয়োগ করি, 81 থেকে যদি আমি 4 বিয়োগ করি কি পাবো, তাহলে পাবো আমরা 77a মাইনাসে পাবো। ঠিক আছে, আবার একই রকমভাবে যদি 189, এখানে দুটি চিহ্ন মাইনাস অর্থাৎ প্লাস হয়ে যাবে 42, তাহলে আমরা পাবো 231, কিন্তু সেটি পজিটিভ মানে মাইনাস সাইনে হবে, কারণ দুটি মাইনাস সাইন আছে। ঠিক আছে, তো মাইনাস মাইনাস তো কেটে যাবে, এবং 231কে আমরা যদি 77 দিয়ে ডিভাইড করি তাহলে কি পাবো, a = 231/77 যদি করি সেটি পাবো আমরা 3 অ্যান্সার পাবো, অর্থাৎ a ভ্যালু এখন পেয়ে গেলাম আমরা 3। এবার এর মান আমরা যে কোনো সমীকরণে যদি পুট করে দিই, যে কোনো সমীকরণে অর্থাৎ 1 বা 2 সমীকরণে যদি আমি পুট করি, আমরা 3 নম্বর সমীকরণটা খুব ইজি সমীকরণ, সেখানে পুট করে দিচ্ছি এর মান, তাহলে কি করব, এখানে আমরা যদি পুট করে দিই a = 3 নংয়ে যদি বসিয়ে পাই, 3 নংয়ে যদি বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি আমরা, 3 নং যদি বসিয়ে দিই পাচ্ছি আমরা 9 × 3 প্লাস b = 21, মানে 3 9 27 প্লাস b = 21, মানে b = 21 - 27 কত পাচ্ছি, -6। এটি হচ্ছে আমার b এর মান। b এর মান কি পাচ্ছি আমি, -6। তাহলে আমি অ্যান্সার কি পেলাম, আমি অ্যান্সার পেলাম a = 3 আর b = -6। এটি কিন্তু আমার এই সমীকরণের অ্যান্সার। কিভাবে করলাম, আমরা সর্বপ্রথমে আবার বলি, সর্বপ্রথমে আমরা আমাদেরকে যে বীজ দুটি বলেছে সেই বীজ দুটি এই সমীকরণকে সিদ্ধ করবে। তো সর্বপ্রথমে আমরা এই দুটি বীজকে আমরা প্রথমে x এর = 2/3 ফর্মে প্রথমে বসিয়ে একটি সমীকরণ পেলাম, যে সমীকরণের নাম আমি 2 নম্বর দিলাম। একই রকমভাবে আমাকে -3 এই সমীকরণে একটি বীজ, তাহলে -3 বসিয়ে আমি আরেকটি সমীকরণ পেলে, যেটি আমি 3 নম্বর সমীকরণ দিলাম। এবং তারপরে আমরা খুব সুন্দরভাবে এই সমীকরণ দুটিকে ব্যবহার করে আমরা রৈখিক সরলরেখার যে আমরা চ্যাপ্টারে যখন আমরা এই পদ্ধতিতে ইউজ করে আমরা এ এবং বি এর কিন্তু মান বের করলাম। ঠিক আছে, আমরা আর কিচ্ছু করিনি। তো এইভাবে কিন্তু আমরা এই সমীকরণগুলির এই যে অ্যান্সারগুলি বের করব। এবার আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এই কোশ্চেনটা অনেককে কনফিউজ করে, এই দুটি কোশ্চেন আমাদেরকে অনেককে কনফিউজ করে, এবং এর অ্যান্সার কিন্তু আমরা অনেক ক্ষেত্রে ভুল করে থাকি। দেখো, এই সর্বপ্রথমে প্রথম কোশ্চেন কি বলেছে, 6 নম্বর কোশ্চেনটি যে x² x = 6, এবং আমাকে 7 নম্বর কোশ্চেন বলেছে x² = 6x। দেখো, লক্ষ্য করে দেখো, এই সমীকরণের বীজ এবং বীজদ্বয় কী হবে জিজ্ঞেস করেছে, এবং এই সমীকরণের বীজদ্বয় কী হবে। ঠিক আছে, তো প্রথমে বুঝতে হবে, আমাদেরকে দেখে মনে হতে পারে যে এই দুটি সমীকরণ কিন্তু সেম। কারণ এই যে সমীকরণকে একে তুমি যদি আমার উভয় পক্ষে x গুণ করো তাহলে এটি পাচ্ছ x² = 6x কিন্তু পেয়ে যাবো, অর্থাৎ এইটি যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে থাকি তাহলে কিন্তু এই ফর্মে চলে আসছে। এটি মনে হতে পারে যে এই সমীকরণ এবং এই সমীকরণটি সেম, তাহলে এটি একটি দ্বিঘাত সমীকরণ, আর দ্বিঘাত সমীকরণ থাকলে দুটি বীজ হবে। কী বীজ হবে সেটি বের করব। এবার কি হয়, এবার দ্বিঘাত সমীকরণে বীজ কী করে বের করতে হয়, উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে। ঠিক আছে, এই এখনও পর্যন্ত এই টপিক আমরা শিখিনি, কিন্তু আমি বলছি যে উৎপাদক বিশ্লেষণ করতে আমরা জানি। ঠিক আছে, আমরা আগে শিখেছি, ক্লাস 8 9 10 শিখছি। তো আমরা অনেকেই কী করি, আমরা কি করি, এই অংশটিকে আমরা কিভাবে কাজ করি আমি প্রথম দেখি। সর্বপ্রথমে এই সমীকরণের কথা আলোচনা করছি। ঠিক আছে, এই 6 নম্বরের কোশ্চেনের কথা আমরা কি করি, এক্ষেত্রে এই x² x = 6কে আমরা প্রথমে তার পরের লাইনে x² = 6x লিখি, তারপরে 6xকে এদিকে নিয়ে নিই, অর্থাৎ x² - 6x করি = 0 করি। এবার এখানে আমরা x কমন নিই, তাহলে x - 6 আসে = 0 করি। এবার হয় আমরা প্রত্যেকে কি জানি যে দুটি সংখ্যার গুণফল 0 হওয়ার অর্থ হচ্ছে হয় এই সংখ্যাটি 0 অথবা এই সংখ্যাটি 0, এই সংখ্যাটি 0 অথবা এই সংখ্যাটি 0। তাহলে x হয় 0 হবে, নতুবা না হয় কি হবে, x - 6 = 0 হবে, অর্থাৎ x = 6 হবে। তাহলে এই সমীকরণে কিন্তু দুটি মান পেয়ে যাচ্ছে, সেটি হচ্ছে 0 এবং 6। ঠিক আছে, একই রকমভাবে এটি যদি দেখি আমরা একই পদ্ধতিতে এরপর থেকে আমরা এই প্রসেস শুরু করব, অর্থাৎ x²
মাইনাস সিক্স এক্স আমরা এটি বাম পক্ষে নিয়ে এলাম ইজ ইকুয়াল টু জিরো। উভয় পক্ষ থেকে আমি এক্স কমন যদি নিয়ে নিই দুটি পদ থেকে, তাহলে আমাকে পড়ে থাকছে এক্স মাইনাস সিক্স ইজ ইকুয়াল টু শূন্য। একই কন্ডিশন, দুটি সংখ্যার গুণফল যদি জিরো হয় তার অর্থ হচ্ছে হয় এক্স ইজ ইকুয়াল টু জিরো হবে, না হয় এক্স মাইনাস সিক্স ইজ ইকুয়াল টু জিরো হবে, তার অর্থ হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু সিক্স। অর্থাৎ আমাকে এই দুটির ক্ষেত্রে কিন্তু মান কি দিচ্ছে, এক্সের ভ্যালু জিরো আর সিক্স, এই দুটি মান কিন্তু আমাকে দিচ্ছে। এবার লক্ষ্য করার বিষয় হচ্ছে যে এই দুটি মান তো আমি পেলাম, তাহলে প্রথম কোশ্চেনের অ্যান্সার হওয়া উচিত সি, আর দ্বিতীয় কোশ্চেনের আনসার হওয়া উচিত জিরো ও সিক্স, তাই না, হওয়া উচিত। কিন্তু একটু কনফিউশন আসে এবং প্রত্যেকের এই কনফিউশনকে ফেস করতে হয়। তো আজকে এই বিষয়টি বোঝার চেষ্টা করো। সর্বপ্রথমে দেখো আমাদের রুট মানে কি। রুট মানে আমি এক্ষুনি শেখালাম, খুব ভালোভাবে জোর কলায় 5, 6 বার 7 বার 8 বার করে বললাম যে রুট হচ্ছে সেই সমস্ত এক্সের মান বা ভেরিয়েবলের মান যার জন্য বাম পক্ষ সমান সমান ডান পক্ষ হয়। এখন আমরা এই দুটি সমীকরণের রুট কী পেয়েছি, আমরা যে পদ্ধতি ইউজ করেছি বা যে বুদ্ধি খাটিয়ে যে পদ্ধতি ইউজ করেছি সেখান থেকে আমরা রুটগুলি পেয়েছি জিরো এবং সিক্স। তাহলে এই জিরো এবং সিক্স যদি আমি এই 1 নম্বরে বসাই আর এটি যদি 2 নম্বর সমীকরণ হয়ে থাকে, একবার বসিয়ে দেখি চেষ্টা করি বা দেখার চেষ্টা করি। সর্বপ্রথমে আমি যদি এই জিরোকে যদি আমি এক্স স্কোয়ার বাই সিক্স এক্স ইজ ইকুয়াল টু সিক্স সমীকরণে বসাই, তাহলে কি আসছে দেখো, বাম পক্ষে কি আসছে, 0/0 ইজ ইকুয়াল টু সিক্স। অর্থাৎ 0/0 তো প্রথম কথা অনির্ণীয়, সেটি 6-এর সঙ্গে সমান বলছে, তাহলে সেটি কিন্তু পসিবল নয়। তাহলে জিরো কীভাবে এলো ব্যাপারটি বোঝার চেষ্টা করো। কিন্তু যদি আবার 6 বসাই, তারপর 6² মানে কিন্তু 6² 6 কেটে গেল, মানে কি পড়ে থাকলো 6 পেলো, যেটি কিন্তু রাইট হ্যান্ড সাইডের সঙ্গে সমান। তাহলে এই যে 1 নম্বর সমীকরণে আমি একবার শূন্য পুট করলাম, মানে আমার যদি 1 নম্বর সমীকরণ বা এই সমীকরণটি x² x ইজ ইকুয়াল টু সিক্স, এই সমীকরণটি যদি দুইটি মান হয়ে থাকে 0 এবং 6, তাহলে এই 0 এবং 6 বসানোর জন্য এর বাম পক্ষ সমান সমান কিন্তু ডান পক্ষ হওয়া উচিত। এবার কথা হচ্ছে আমি যখন 0 পুট করছি বাম পক্ষে, তখন একটি ফর্ম তৈরি হচ্ছে 0/0, যেটি অনির্ণীয় ফর্ম। 0/0 কিন্তু পসিবল হয় না গণিতের ভাষায়, অনির্ণীয় একটি আকার। এবার কিন্তু আমাকে তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ হলো না, তাহলে জিরো কখনোই এই 1 নম্বর সমীকরণের রুট হতে পারে না। তাহলে এই 1 নম্বর সমীকরণের একটি রুট, সেটি হতে কিন্তু 6, কারণ 6 বসালে আমি দেখলাম বাম পক্ষ সমান সমান ডান পক্ষ হলো। তাহলে এই যে এই কোশ্চেনের এই একটি আনসার কিন্তু 6। এবার দ্বিতীয় কোশ্চেনের ক্ষেত্রে দেখো যখন আমি 0 পুট করছি, অর্থাৎ বাম পক্ষে যখন 0 পুট করছি এক্সের ভ্যালু, তখন কী পাচ্ছি, 0² মানে 0। ডান পক্ষে যখন 0 করছি এক্সের সময় 6 × x মানে 0, অর্থাৎ 0 ইজ ইকুয়াল টু 0, মানে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আবার যখন 6 পুট করছি 6² মানে 36, আবার এখানে যখন 6 পুট করছি রাইট হ্যান্ড সাইডে 6 × 6 মানে 36, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 6-এর জন্যও লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হচ্ছে, আবার x ইজ ইকুয়াল টু 0-র জন্যও কিন্তু এই সমীকরণটি কিন্তু লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হচ্ছে। অর্থাৎ এই 7 নম্বর সমীকরণ অর্থাৎ x² - 6x সমীকরণটির বীজদ্বয় কিন্তু 0 এবং 6 হবে, এবং প্রথম ক্ষেত্রে কিন্তু এর বীজটি হবে একটি হবে, এটি 6। এবার অনেক ক্ষেত্রে দেখো আমি একটু জাস্ট বোঝানোর জন্য বলি, আমরা এই দুটির গ্যাপ কিন্তু আঁকতে পারি। দেখো এই দুটির গ্যাপ y ইজ ইকুয়াল টু x² x ইজ ইকুয়াল টু -6, অর্থাৎ আমরা যে সমীকরণটি x² x ইজ ইকুয়াল টু 6 দেখছিলাম, এই 6কে যদি আমরা বাম দিকে নিয়ে আসি, অর্থাৎ x² x - 6 ইজ ইকুয়াল টু 0, এখানে y ইজ ইকুয়াল টু আমরা 0 ধরেছি, সেই জন্য আমরা সলিউশন বের করার জন্য, অর্থাৎ y ইজ ইকুয়াল টু x² x - 6, এই যে সমীকরণটি যার গ্যাপটি এটি, অর্থাৎ এটি কিন্তু একটি লিনিয়ার একটি, দেখো এই যে স্ট্রেট লাইন আমাকে কী দেখাচ্ছে, এই গ্যাপটি, অর্থাৎ যে রেড কালারের যে এই গ্যাপটি দেখতে পাচ্ছ না, এটি একটি রৈখিক সরলরেখাকে রিপ্রেজেন্ট করছে। লেখচিত্র যখন আমি এটি পুট করছি সেটি কিন্তু একটি সরল রেখাকে রিপ্রেজেন্ট করছে। আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো x² ইজ ইকুয়াল টু 6x, এই সমীকরণে যদি আমি এটা বাম পক্ষে নিয়ে যাই, অর্থাৎ x² - 6x ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ ইজ ইকুয়াল টু 0, y ইজ ইকুয়াল টু x² - 6, এই গ্যাপটি যদি যখন আমি পুট করছি ডেসমসে, তখন দেখো এটি কিন্তু একটি প্যারাবোলা বা দ্বিঘাত সমীকরণের রূপ নিচ্ছে। অর্থাৎ এই যে সমীকরণটি এটি অ্যাকচুয়ালি রৈখিক সমীকরণ, এই সমীকরণটি এটি অ্যাকচুয়ালি রৈখিক সমীকরণ, আর এটি একটি দ্বিঘাত সমীকরণ। অর্থাৎ এই দুটি কিন্তু সেম নয়, যদি সেম না হয়
এটি যদি কোয়াড্রেটিক ইকুয়েশন হয় তো স্বাভাবিক ব্যাপার এই দুটি মান থাকবে। এটি যদি রৈখিক সমীকরণ হয় বা লিনিয়ার ইকুয়েশন হয় তাহলে এর একটি মান থাকবে, এখানে তো কোনো ডাউট নেই। তো আমরা গ্যাপের থ্রুতেও এটি কিন্তু ভালোভাবে বুঝতে পারি, কারণ অনেকে ডাউট থেকে থাকে, আমি জানি এই বিষয়ে ডাউট আসবে, কারণ আমাদের ক্যালকুলেশনে কোনো মিস্টেক নেই, আমাদের সামান্য বেসিক্সের একটু ডিফারেন্সের জন্য কিন্তু এই কনফিউশন কিন্তু আসে। আমি বোঝাবার চেষ্টা করলাম দুরকমভাবে, একটা অ্যালজেব্রিক উপায়ে এবং আরেকটি গ্যাপের থ্রুতে, যে এই দুটি সমীকরণ কিন্তু সেম নয়, আলাদা। ঠিক আছে, তো আমরা নেক্সট বিষয়ে আসছি। নেক্সট কোশ্চেন কি বলছে যে এই এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 1 হলে এর মান নির্ণয় করো। সিম্পল কথা, একটি বীজ 1 কথার অর্থ হচ্ছে এই সমীকরণ এক্স = 1 বসানোর জন্য কিন্তু সমীকরণটি সিদ্ধ। অতএব এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 = 0, এটি 1 নম্বর সমীকরণ যদি নাম দিয়ে থাকি, তাহলে এক্স = 1 1 নং সমীকরণে বসিয়ে পাই 1 স্কোয়ার প্লাস এ ইন্টু 1 প্লাস 3 = 0। আমরা 1 প্লাস এ প্লাস 3 = 0, তার মানে এ প্লাস 4 = 0, অর্থাৎ এ -4। এটি কিন্তু অ্যান্সার। খুব সিম্পল, দেখো বেশি কিন্তু এখানে কোনো কিছু প্রবলেম নেই এই অঙ্কটিতে। খুব সিম্পল, খুব ইজিলি আমরা এই অঙ্কটি করতে পারি। আমরা সিম্পল বেসিক ক্যালকুলেশনের উপর বেস করলাম। আমরা কি করলাম, আমরা বেসিক আমাকে যখন বলে দিয়েছে এই সমীকরণের একটি বীজ 1, তাহলে আমরা কি করছি, এই সমীকরণের এক্সের জায়গায় আমরা 1 পুট করছি এবং এই সমীকরণকে ক্যালকুলেশন করে এর মান কিন্তু আমরা বের করলাম, যার মান কিন্তু 1 দেখাচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো, আমাকে কোশ্চেন করেছে এক্স স্কোয়ার = 25 সমীকরণে একটি বীজ 5 সত্য না মিথ্যে। দেখো আমি বলেছি যে একটি দ্বিঘাত সমীকরণে আমরা দুটো জিনিসকে উপর বিষয় করব। একটি দ্বিঘাত সমীকরণের কটি বীজ থাকবে, 2টি বীজ থাকবে। এক্স স্কোয়ার -25 একটি দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ অর্থ হচ্ছে এটির 2টি বীজ থাকবে। দ্বিতীয় কি বলেছি, বীজ কথার অর্থ হচ্ছে এক্সের সেই সমস্ত ভ্যালু যার জন্য বামপক্ষ সমান ডান পক্ষ হয়। দেখো 5 এক্স = 5 যদি বসাই আমি, তাহলে 5 যদি আমি লেফট হ্যান্ড সাইডে বসাই, তাহলে কী পাচ্ছি, 5 স্কোয়ার মানে কি 25, যেটি রাইট হ্যান্ড সাইডের সঙ্গে সমান। তাহলে এই যে 5, এটি যে একটি বীজ, সেটি তো একদম সত্য কথা, কিন্তু এই যে একটি মাত্র বীজ, এটি সত্য নয়। কারণ কি, তুমি যদি এক্সের জায়গায় যদি -5 পুট করো, এক্স = -5 যদি পুট করো, তাহলে -5 স্কোয়ার মানে কি, সেটিও 25, সেটিও কিন্তু রাইট হ্যান্ড সাইডের সঙ্গে সমান। কেউ কিন্তু ভুল করে আবার -5 স্কোয়ার -25 করো না। -5 স্কোয়ার এক্সের মান -5 করছো, মানে এক্সের পুরোটার মধ্যে স্কোয়ারটি আছে, মানে এই এক্সের ভ্যালুটি পুরোটার ওপর কিন্তু স্কোয়ারটি আছে, অর্থাৎ এটি কিন্তু -25, অর্থাৎ এই -5 জন্য কিন্তু বামপক্ষ সমান ডান পক্ষ হচ্ছে। তাহলে যে একটি মান 5 হবে, এই কথাটি ভুল। হ্যাঁ, একটি বীজ 5 এটি সত্য, কিন্তু একটি মাত্র বীজ 5 সেটি কিন্তু সত্য নয়, কারণ এর 2টি বীজ আছে। একটি দ্বিঘাত সমীকরণ, 2টি বীজ থাকবে, আর 2টি বীজ হবে 5 এবং -5, তাই না? তাহলে এটি কিন্তু মিথ্যে একটি স্টেটমেন্ট, তাই না? তো এই বিষয়টি আমরা বোঝার চেষ্টা করলাম বা ফিল করলাম। আরেকটি কোশ্চেন আসছি, একই রকম কোশ্চেন, যে আমাকে এই কোশ্চেনেও কিন্তু এ বি এর মান নির্ণয় করতে হবে, যখন এই সমীকরণের আমাকে 2টি বীজ -5 এবং -7 আমাকে বলে দিয়েছে। ax² প্লাস bx প্লাস 35 = 0, এটি 1 নম্বর সমীকরণ। আমরা কি করব, আমরা x = -5 1 নংয়ে বসিয়ে পাই, কারণ কি, আমরা প্রথমে যেহেতু এই -5 এবং -5 এই যে সমীকরণটির বীজ, তাহলে এই -5 এবং -5 উভয় এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। তাহলে যদি আমরা x এর মান -5 বসিয়ে দিই, তাহলে কি পাচ্ছি, a × -5² প্লাস b × -5 প্লাস 35 = 0, অর্থাৎ 25a -5b প্লাস 35 = 0। এটি আমি 2 নম্বর সমীকরণ নাম দিলাম। কি নাম দিলাম, 25a। এখানে আমরা 7 5 কমন নিতে পারি, আমরা 5 কমন নিয়ে নিই, আমরা এখান থেকে 5 কমন নিতে পারি, বা 5 উভয় পক্ষে আমরা ভাগ করে দিতে পারি। তো আমরা সেটি করার চেষ্টা করি। আমরা কি করি, উভয় পক্ষে 5 দ্বারা ভাগ করে পাই, অর্থাৎ 5a - b প্লাস 5 7 35 = 0। এটি আমরা 2 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। 5a -
বি প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। একই রকমভাবে এক্স ইজ ইকুয়াল টু -7 বসিয়ে পাই, কি পাই দেখি, এক্স যদি আমরা এক্স ইজ ইকুয়াল টু -7 যদি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে কী পাচ্ছি, এ ইন্টু -7 স্কোয়ার প্লাস বি ইন্টু -7 প্লাস 35 ইজ ইকুয়াল টু 0। এবার 7 স্কোয়ার 49 এ স্কোয়ার প্লাস -7b প্লাস 35 ইজ ইকুয়াল টু 0। আমরা একই রকমভাবে 7 কিন্তু উভয় পক্ষে ভাগ করতে পারি, অর্থাৎ 7a স্কোয়ার মাইনাস বি প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। এটি কিন্তু 3 নম্বর সমীকরণ আমরা রাখতে পারি। 7a স্কোয়ার সরি এ স্কোয়ার না 7a মাইনাস বি প্লাস 5 এটি কিন্তু আমরা রাখলাম। তাহলে আমরা কী পেলাম, আমরা পেলাম একটি সমীকরণ হচ্ছে 5a, একটি সমীকরণ পেয়েছি 5a মাইনাস বি প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। আরেকটি সমীকরণ কী পেয়েছি, 7a মাইনাস বি প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। এটি হচ্ছে 2 নম্বর সমীকরণ এবং এটি 3 নম্বর সমীকরণ। দেখো আমরা যদি এই দুটি সমীকরণ যোগ করে দিই, এই দুটি সমীকরণ যদি বিয়োগ করি তাহলে আমরা বি কেটে যাবে, অর্থাৎ বিয়োগ করলে আমরা এটি কী হবে, আমরা যদি বিয়োগ করে দিই 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ যদি 2 মাইনাস 3 যদি আমরা করে পাই কী হবে, দেখো আমরা যদি করে দিই সেটি, তাহলে 5a মাইনাস বি প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। আরেকটি কী পাচ্ছি, 7a মাইনাস বি প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। আমরা কি করছি, আমরা বিয়োগ করে পাই। তো কী পাচ্ছি দেখো, আমরা এটি কেটে যাচ্ছে, খুব ভালো কথা। আমরা কী হচ্ছে -2a এটি কী পাচ্ছি ইজ ইকুয়াল টু প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, -2a ইজ ইকুয়াল টু -2, অর্থাৎ মাইনাসে কেটে গেল, অর্থাৎ a ইজ ইকুয়াল টু 1। আমরা প্রথম অ্যান্সার পেয়ে গেলাম যে a ইজ ইকুয়াল টু 1। এবার এর ম্যান আমরা যে কোনো সমীকরণে বসাতে পারি, আমরা যে কোনো সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা a ইজ ইকুয়াল টু 1 আমরা 2 নং সমীকরণে যদি বসিয়ে দিই, 2 নং সমীকরণে বসিয়ে কী পাচ্ছি, 5 ইন্টু 1 মাইনাস বি প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। 7 আর 5 যোগ করলে কত হয়, 7 আর 5 যোগ করলে হয় 12, তাহলে মাইনাস বি প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। তাহলে পাচ্ছি কি মাইনাস বি, এটিকে ইন্ডিকেট কী করছে, মাইনাস বি ইজ ইকুয়াল টু -12, তাহলে বি ইজ ইকুয়াল টু 12। এটি কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে আমরা কী পাচ্ছি, এ এর মান পাচ্ছি 1 আর বি এর মান পাচ্ছি 12, কিন্তু এই সমীকরণের অ্যান্সার এ ইজ ইকুয়াল টু 1 আর বি ইজ ইকুয়াল টু 12 হচ্ছে এই এ এবং বি এর মান। আমরা কিচ্ছু করিনি, আমরা প্রথমে বীজ দুটিকে দেখেছি এবং বীজ দুটিকে এই সমীকরণে বসিয়ে সমীকরণকে সিদ্ধ করিয়ে দুটি সমীকরণ পেয়েছি এবং সেই দুটি সমীকরণকে আমরা রৈখিক সরলরেখার যে সমীকরণের আমরা সলভ করেছি আমরা পূর্বে, তার মাধ্যমে কিন্তু সলভ করার চেষ্টা করেছি। আমরা বলেছি কি, আমরা বলেছি ক্লাস 7, 8, 9, 10 আমরা যা কিছু শিখে এসেছি পূর্বে আমরা সব ইউজ হবে, তাই আমরা বেসিক ক্লিয়ার করব। তারপর আমরা কি করব, আমরা কিছু দ্বিঘাত সমীকরণের গঠন কিভাবে করতে হয় সেটি বোঝার চেষ্টা করব। দ্বিঘাত সমীকরণে যদি গঠন করার পর আমরা সেই দ্বিঘাত সমীকরণের সমাধান করা শিখব, তো সর্বপ্রথমে আমাকে দ্বিঘাত সমীকরণ গঠন করা শিখতে হবে। ধরো তোমার খুব একজন প্রিয়জন যার তুমি জন্মদিন ভুলে গেছো, যার কিন্তু ভোলা তোমার উচিত ছিল না, কিন্তু তার জন্মদিন তুমি ভুলে গেছো। এবার সে তোমাকে বলছে, তুই যখন আমার জন্মদিন ভুলে গেছিস তাহলে আমি কিছু কোশ্চেন দেবো বা কিছু হিন্টস দেবো, যার মাধ্যমে আমি তোকে জন্মদিন আমার বলবো, তুই সেই জন্মদিন আমাকে বলে দেখা। তো এবার সে হিন্টস কি দিল, এই যে তার জন্মদিন হচ্ছে তার জন্ম মাসের 4 গুণ অপেক্ষা 6 বেশি, তার জন্মদিন এবং জন্ম মাসের গুণফল ও তার প্রিয় সংখ্যা 54। তাহলে আমাকে বল জন্মদিন কি? মানে তোমার একটি বন্ধু তুমি তার জন্মদিন ভুলে গেছো বা সে খুব তাদের রাগ করেছে এবং সে বলছে আমি ডাইরেক্টলি বলবো না আমার জন্মদিন কবে, আমি কিছু একটি হিন্টস দেবো। তো সেই হিন্টসটি কী বললো, সে বললো আমার জন্মদিন সেটি আমার জন্ম মাসের 4 গুণ অপেক্ষা 6 বেশি এবং আমার জন্মদিন এবং জন্ম মাসের গুণফল হচ্ছে আমার প্রিয় নম্বর 54। তাহলে আমার জন্মদিন কত সেটা তুই বল। এবার তুমি কি করবে, এখানে আসবে দ্বিঘাত সমীকরণের কনস্ট্রাকশন বা দ্বিঘাত সমীকরণ গঠন পদ্ধতি। দেখো কি বলেছে, কিভাবে করব সেটা দেখার চেষ্টা করি। রাহুলের জন্ম মাস এম, আমরা যদি ধরে নিই রাহুলের জন্ম মাস এম, তাহলে রাহুলের
জন্মদিন প্রশ্নানুযায়ী কি বলছে, জন্মদিন বলছে যে জন্ম মাসের 4 গুণ। জন্ম মাস যদি এম হয়, এম হচ্ছে হয়তো জানুয়ারি হলে 1, ফেব্রুয়ারি হলে 2, মার্চ হলে 3, তাহলে যদি রাহুলের জন্ম মাস যদি এম হয় তাহলে তার জন্মদিন বলছে জন্ম মাসের 4 গুণ, জন্ম মাসের 4 গুণ অর্থাৎ 4 × m অপেক্ষা 4 বেশি অর্থাৎ 4, অর্থাৎ জন্মদিন হচ্ছে 4m + 6, ঠিক আছে। আর জন্ম মাস কি এম। এবার তারপরে বলছে জন্মদিন এবং জন্ম মাসের গুণফল হচ্ছে রাহুলের প্রিয় সংখ্যা 54, অর্থাৎ প্রশ্নানুযায়ী কি বলছে যে জন্মদিন গণিত জন্ম মাস বলছে আমাকে 54, তার অর্থ হচ্ছে 4m + 6 × m = 54। কারণ কি আমি জন্মদিন 4m + 6 ধরেছি, কি বেশি সে 4 গুণ অপেক্ষা 6 বেশি। ভালো করে বোঝার চেষ্টা করো। সর্বপ্রথমে কী ধরলাম, রাহুলের জন্ম মাস আমি ধরে নিলাম m। এবার আমাকে জন্মদিন কি বলেছে, m এর 4 গুণ অপেক্ষা 6 বেশি, 4 গুণ অপেক্ষা 6 বেশি, তাহলে সেটি অর্থাৎ হতো জন্মদিন 4m + m। এবার আবার বলেছে জন্মদিন এবং জন্ম মাসের গুণফল, জন্মদিন এবং জন্ম মাস, জন্মদিন আমাকে 4m + 6 আর জন্ম মাস হচ্ছে m, তাদের গুণফল হচ্ছে 54 এর সমান। এবার আমরা যদি একটু ভেতরে গুণ করি তাহলে কী পাচ্ছি, 4m² + 6m = 54, অর্থাৎ 4m² + 6m - 54 = 0। এটি হচ্ছে আমার দ্বিঘাত সমীকরণের পদ্ধতি, আমার ফর্ম। কারণ কি আমরা জানি, আমরা দ্বিঘাত সমীকরণ জানি ax² + bx + c = 0, যেখানে a b c প্রত্যেকটি বাস্তব সংখ্যা আর a ≠ 0। দেখো এই ফর্মে কিন্তু এটি তৈরি হয়ে গেছে। এই সমীকরণটি আমি যদি সলভ করি, তাহলে আমরা এই রাহুলের জন্মদিন কিন্তু আমরা বলতে পারবো, বা জন্ম মাসও বলতে পারবো, এবং জন্মদিনও কিন্তু বের করতে পারবো। এবার এই সমীকরণটি কীভাবে সলভ করব সেটি আমরা এখন না, আমরা নেক্সট ভিডিও দেখব। কিন্তু আমরা দ্বিঘাত সমীকরণ কী করে গঠিত হয় সেটি কিন্তু বুঝে গেলাম। তারপরে নেক্সট আরেকটি কোশ্চেন দেখার চেষ্টা করি। এই কোশ্চেনটি বলেছে একটি ক্রিকেট ম্যাচে অশ্বিন ঈশানের নেওয়া উইকেটের দ্বিগুণ চেয়ে 2টি উইকেট কম নিয়েছে। ভালো করে বোঝার চেষ্টা করো। কী করেছে অশ্বিন কতগুলি উইকেট নিয়েছে, ঈশানের নেওয়া উইকেটের দ্বিগুণের চেয়ে 2টি উইকেট। কার, ঈশানের। তাহলে প্রথমে ধরি ঈশান্তের প্রাপ্ত উইকেট, ধরে নিচ্ছি ঈশান্তের প্রাপ্ত উইকেট হচ্ছে xt। আমি সর্বপ্রথমে ধরে নিলাম যে ঈশান্তের প্রাপ্ত উইকেট হচ্ছে xt, তাই না। এবার কি বলেছে যে অশ্বিন তাহলে কতগুলি উইকেট পেয়েছে, অশ্বিন উইকেট পেয়েছে কতগুলি, ঈশানে যতগুলি উইকেট পেয়েছে তার দ্বিগুণ অপেক্ষা 2 উইকেট কম পেয়েছে, অর্থাৎ 2x - 2। ঈশান্তের প্রাপ্ত উইকেট আমি xt ধরে নিয়েছি। আমাকে বলেছে ঈশান্তের প্রাপ্ত উইকেটের দ্বিগুণের চেয়ে 2 গুণ অর্থাৎ 2 × x, তার থেকে 2 কম -2। এটি হচ্ছে। আবার কি বলেছে যে প্রশ্নানুযায়ী কি বলেছে, প্রশ্নানুযায়ী আমাকে বলেছে যে এদের দুজনের নেওয়া উইকেটের গুণফল, অর্থাৎ ঈশান্তের প্রাপ্ত উইকেট x এবং অশ্বিনের প্রাপ্ত উইকেট 2x - 2, তাদের গুণফল কত, 24। অর্থাৎ আমি যদি এটি ভেতরে গুণ করে দিই 2x² - 2x = 24, বা আমরা লিখতে পারি এই 24কে এদিকে নিয়ে আসি, বা 2 যদি আমরা কমন নিয়ে নিই তাহলে x² - x = 24। উভয় পক্ষে যদি আমরা 2 দ্বারা ভাগ করে দিই তাহলে পাচ্ছি x² - x = 12, বা আমরা x² - x - 12 = 0 লিখতে পারি, যেটি কিন্তু ax² + bx + c = 0 এই ফর্মে আসা একটি আমাকে দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা এরকম অনেক কোশ্চেন আছে যেখান থেকে আমরা কিন্তু এই দ্বিঘাত সমীকরণের ফর্ম কিন্তু তৈরি করতে পারবো। তো এবার আমরা নেক্সট কোশ্চেনে আসি।
আমাকে বলেছে যে 42 এমন একটি সংখ্যা, এই সংখ্যাকে এমন ভাগে ভাগ করো যাতে একটি সংখ্যা একটি অংশ অপর অংশের বর্গের সঙ্গে সমান হয়। অর্থাৎ আমি ধরে নিচ্ছি সর্বপ্রথমে, মনে করি একটি অংশ এক্স মনে করি বা ধরি, যাই করি, মনে করি একটি অংশ এক্স, তাহলে অপরটি কী হবে, অপর অংশটি কী হবে, 42কে আমি দুটি অংশে ভাগ করব, তাহলে একটা যদি এক্স হয়ে যায় তাহলে আরেকটি 42 মাইনাস এক্স হবে। স্বাভাবিকভাবে 42 একটি সংখ্যা, তাকে দুটি ভাগে ভাগ করতে বলেছে, একটি অংশ এক্স, তাহলে বাকি অংশটি কী থাকবে, বাকি অংশটি 42 মাইনাস এক্স হয়ে যাবে। অর্থাৎ আমি যদি 5কে দুটি ভাগে ভাগ করতে বলি, 5কে দুই ভাগে ভাগ করো, একটি অংশ যদি 2 হয়, অপরটি কী হবে, 5 মাইনাস 2 = 3 হবে। তো একই রকমভাবে আমি একটি অংশ এক্স ধরে নিয়েছি, তাহলে অপর অংশ কী হবে, 42 মাইনাস এক্স, সেটি অপর অংশ হবে। এবার কি বলেছে, প্রশ্নানুযায়ী কি বলেছে, প্রশ্নানুযায়ী আমাকে বলেছে যে এক অংশ অপর অংশের বর্গের সমান। অর্থাৎ একটি অংশ, অর্থাৎ আমি ধরে নিচ্ছি 42 মাইনাস এক্স এটি অপর অংশ, অর্থাৎ এক্স স্কোয়ারের সঙ্গে সমান আমি ধরে নিচ্ছি, মানে এই অংশটির বর্গের সঙ্গে আরেকটি অংশের সমান। আমরা যদি সবগুলোকে একদিকে নিয়ে আনি, অর্থাৎ এক্স স্কোয়ারকে একদিকে লিখলাম মাইনাস প্লাস এক্স মাইনাস 42 = 0, এটি হবে কিন্তু এই সমীকরণের কিন্তু কী করলাম আমরা, এক্স স্কোয়ারকে রেখে দিলাম, 42কে এদিকে আনলাম মাইনাস হয়ে গেল, মাইনাস এক্সকে এদিকে নিয়ে আনলাম প্লাস এক্স হয়ে গেল, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 = 0। এটি একটি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ, এটি কিন্তু একটি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। এবার আমরা একই রকমভাবে আরেকটি কোশ্চেনকে তুলেছি, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, ক্রমিক ধনাত্মক মানে পর পর। এবার যদি ধরো একটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা যদি এক্স হয়, ধরে নিই মনে করি, ধরি একটি অযুগ্ম সংখ্যা, অর্থাৎ ধরো ধরি আমি যে একটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা যদি এক্স হয়, আমি ধরে নিচ্ছি একটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা এক্স, তাহলে অপরটি কী হবে, অপরটি বা তার ঠিক পরের ধনাত্মক অখণ্ড সংখ্যাটি কী হবে, x+2 হবে। ভালো করে বোঝার চেষ্টা করো, কেন পরেরটি, ধরো একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা তুমি 3 ধরেছো, ঠিক আছে, ধনাত্মক অযুগ্ম সংখ্যা তুমি 3 ধরেছো, তার অর্থ কি, তুমি পরের অযুগ্ম সংখ্যাটি কী হবে, 3 + 2 5 হবে। বা এরকমভাবে বোঝার চেষ্টা করো যে একটি ধনাত্মক মানে একটি অড নাম্বার 3 ধরেছো, তার পরটি কি 5, তার পরটি কত 7, তার পরটি কত 9, তার পরটি কত 11। অর্থাৎ যখন এই 3-এর পরের ধনাত্মক অযুগ্ম সংখ্যা তুমি বের করতে বলবে, তার সঙ্গে 2 যোগ করতে হবে। একই রকমভাবে যদি 5কে তুমি একটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা ধরে রাখো, তার পরের নাম্বারটি কিন্তু তার সঙ্গে 2 অ্যাড করতে হবে। অর্থাৎ এখন যদি আমি এক্সকে একটি অযুগ্ম ধনাত্মক সংখ্যা বলে থাকি, তাহলে তার পরের অযুগ্ম ধনাত্মক সংখ্যাটি পরের ধনাত্মক অযুগ্ম সংখ্যাটি কী হবে, x+2 হবে। ভালো করে বোঝার চেষ্টা করো, অযুগ্ম সংখ্যা 3, 5, 7, 9। এবার একটি সংখ্যাকে আমি যদি 3 কনসিডার করে রাখি, তাহলে তার পরের অযুগ্ম সংখ্যাটি হবে কিন্তু 5, কেন কি, তার সঙ্গে 2 অ্যাড হয়ে। ঠিক তাই আমরা এখানে ইউজ করলাম, আমরা এক্স জানি না এক্সটি কী সংখ্যা, কোন সংখ্যা, কিন্তু এই এক্সটি যদি একটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা হয়, তার পরবর্তী ধনাত্মক অযুগ্ম সংখ্যা হবে x+2, অর্থাৎ 2 যোগ করে যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটি। এবার প্রশ্নানুযায়ী কি বলছে, আমাকে কি বলছে যে এদের গুণফল কি বলছে, এদের গুণফল হচ্ছে 143, অর্থাৎ x × x+2 হচ্ছে 143। আমরা গুণ করে দিই, x² + 2x, আমরা এই 143কে এদিকে নিয়ে আনি, -143 = 0। এটি কিন্তু নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। তো আমরা এই কোশ্চেনগুলো ঠিক এইভাবে আমরা করতে পারি। নেক্সট কোশ্চেন কি বলছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। ক্রমিক সংখ্যা বলতে যদি একটিকে সংখ্যাকে আমি 1 ধরি, পরের সংখ্যাটি হচ্ছে 2, যদি একটি সংখ্যাকে আমি 5 ধরি, পরের সংখ্যাটি হচ্ছে 6, অর্থাৎ পরের সংখ্যা। ক্রমিক সংখ্যা মনে পরপর দুটি সংখ্যা। এবার আমি ধরে নিই প্রথম x, তাহলে অপরটি কী হবে, পরেরটি কী হবে,
পরেরটি হবে পরেরটি এক্স প্লাস ওয়ান হবে। এবার তাদের বর্গের সমষ্টি অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এই দুটি বর্গের সমষ্টি, বর্গ মানে স্কোয়ার, তাদের যোগফল, সেটি কি বলছে 313। এটি বলছে 313। অর্থাৎ প্রশ্নানুযায়ী আমাকে কি বললো, প্রশ্নানুযায়ী আমাকে বললো যে এক্স স্কোয়ার মানে এই দুটি সংখ্যা, এই যে দুটি ধরার সংখ্যা ধরেছি এক্স আর এক্স প্লাস ওয়ান, এদের বর্গ করো। প্রথমে বর্গ করলাম এক্স স্কোয়ার, আর এটির বর্গ হচ্ছে এক্স প্লাস ওয়ান তার স্কোয়ার, তাদের যোগফল কি বলছে 313। এবার কি করতে হবে, একে আমরা একটু সহজভাবে লিখি, এক্স স্কোয়ার আছে থাকলো প্লাস একে যদি আমরা ভেঙে নিই তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি মানে এক্স প্লাস ওয়ান স্কোয়ার মানে 1 ইজ ইকুয়াল টু 313। আমরা যদি আরও সরলভাবে লিখি তাহলে এক্স স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 2x, এটিকে যদি আমরা এদিকে নিয়ে আনি তাহলে মাইনাস 313 অর্থাৎ -312 ইজ ইকুয়াল টু 0। এটি হবে কিন্তু নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। আমরা একে আরও সিম্পলিফাই করতে পারি, আমরা যদি উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে দিই তাহলে কি পাবো, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 312কে 2 দিয়ে ভাগ করলে 156 ইজ ইকুয়াল টু 0। এটি হচ্ছে নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। এবার আরেকটি খুব সুন্দর কোশ্চেন আমাকে তুলে দিচ্ছে, দেখো লক্ষ্য করে দেখো। একটি বলছে আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, একটা আয়তাকার ক্ষেত্র, এটি একটি আয়তাকার ক্ষেত্র যার একটি কর্ণ আছে যার দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার। ঠিক আছে, আমাকে 15 মিটার বলে দিয়েছে। এবার কি বলছে, তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 বেশি। অর্থাৎ যদি আমি দৈর্ঘ্য আমি যদি প্রস্থ এক্স ধরে নিই তাহলে দৈর্ঘ্য বলছে আমাকে এক্স প্লাস 3 হবে। কি বলছে দেখো, কি বলছে, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা আমরা ভালো করে জানি যে দৈর্ঘ্য প্রস্থ থেকে বেশি হয়। এবার কতটা বেশি, 3 মিটার বেশি। অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ যদি এক্স হয়, ধরি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ এক্স মিটার। যদি এটি ধরে নিই তাহলে এর দৈর্ঘ্য কী হবে, দৈর্ঘ্য বলছে আমাকে এর থেকে 3 বেশি, 3 অপেক্ষা 3 বেশি, অর্থাৎ এক্স প্লাস 3 হবে, এক্স প্লাস 3 মিটার হবে। অর্থাৎ যদি এই আয়তাকার ক্ষেত্রে আমি প্রস্থ এক্স ধরে নিই তাহলে এর দৈর্ঘ্য হবে এক্স প্লাস 3। এবার এর কর্ণ বলেছে 15। এবার এই যে অংশটি দেখতে পাচ্ছি, অর্থাৎ এটি যদি এ নাম দিই, এটি যদি বি নাম দিই, এটি যদি সি নাম দিই, তাহলে এই যে ক্ষেত্রটি লক্ষ্য করছি, এই যে অংশটি লক্ষ্য করছি, এটি একটি কিছু সমকোণী ত্রিভুজকে রিপ্রেজেন্ট করছে, যার এটি কিন্তু সমকোণ। এখানে আমার এটি কিন্তু সমকোণ, এখানে ছবিতে হয়তো একটি ব্যাকা হয়েছে কিন্তু এটি কিন্তু সমকোণ, কারণ আয়তাকার ক্ষেত্রে এই অংশটি কিন্তু লম্ব অবস্থান করে, অর্থাৎ এই কোণটা কি সমকোণ। তাহলে এই যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, যার এটি হচ্ছে লম্ব মানে এক্স হচ্ছে লম্ব এবং এ বি হচ্ছে ভূমি যেটি হচ্ছে এক্স প্লাস 2, আর এটি হচ্ছে অতিভুজ যেটি হচ্ছে এসি মানে 15। তাহলে আমরা এখানে পুরোপুরি কি বলেছে, আমরা এখানে একটি ফর্মুলা ইউজ করতে পারি, সেটি হচ্ছে আমরা পিথাগোরাসের সূত্র ইউজ করতে পারি। পিথাগোরাসের সূত্র ইউজ করে আমাকে কী করতে বলেছে, আমাকে যদি এই আয়তক্ষেত্রে পিথাগোরাসের সূত্র ইউজ করি তাহলে কী পাবো, এক্স স্কোয়ার অর্থাৎ ভূমি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, অতিভুজ স্কোয়ার। অতিভুজ কি এখানে 15 তার স্কোয়ার, একে আমি ইউজ করতে পারবো। এখন সিম্পলিফাই করি, এক্স স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এখানে লাগাই, তাহলে কী হবে, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার মানে 9 স্কোয়ার, আর 15 স্কোয়ার মানে কত, 15 স্কোয়ার মানে 225। আমরা আরও সিম্পলিফাই করি, এক্স স্কোয়ার 2x স্কোয়ার 3 2 6 6x প্লাস 9 স্কোয়ার মানে 14, 9 স্কোয়ার মানে 3 স্কোয়ার মানে 9, এই -25 225কে আমরা ডান দিকে বাম দিকে নিয়ে চলে আসলাম, এরকম অবস্থা থাকলো। তাহলে লাস্ট আমরা কি আসছে, 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 216 ইজ ইকুয়াল টু 0। আবার আমরা দুই উভয় পক্ষ থেকে আমরা যদি 2 ভাগ করে দিই তাহলে পড়ে পাচ্ছি আমরা এরকম যে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইজ ইকুয়াল টু 0। এটি হচ্ছে আমাদের নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। তাহলে এইভাবে আমরা অনেক কিন্তু কোশ্চেন কিন্তু করতে পারি বা গঠন করতে পারি। এরকম কোশ্চেন আরও দেখবে আমাদের বইয়ে পেয়ে যাব, এগুলি করার চেষ্টা করবে যে কিভাবে দ্বিঘাত সমীকরণ প্রথমে গঠন হচ্ছে। আমরা এই গঠনের মাধ্যমে কিন্তু এরপরে কি করব, আমরা এই কোশ্চেনের গঠন করার পর আমরা এই কোশ্চেনগুলি সলভ করবো। এবার আমাকে যদি কোশ্চেন করতো যে এই কোশ্চেনটি ধরো, এই কোশ্চেনটিকে আমার একটু বাড়িয়ে দিল, কি বাড়িয়ে দিল, যে এই কোশ্চেনটিকে বললো যে এবার তুমি বলো যে তাহলে এই আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য কত এবং প্রস্থ কত। যদি এটি বলতো
হতো তাহলে আমাকে এখানে এক্সের ভ্যালুটি বের করতে হতো। এই সমীকরণকে সিদ্ধ করছে এমন এক্সের ভ্যালু বের করতে হতো, এবং তাহলে এক্সের ভ্যালুটি বের হলে সেটি কী পেতাম, আমরা প্রস্থ পেতাম, তার সঙ্গে 3 অ্যাড করতাম, তাহলে কী পেতাম, দৈর্ঘ্য পেতাম। আবার একই রকমভাবে উপরের অংশটির ক্ষেত্রেও আমরা যদি এই এক্সের ভ্যালু বের করতে পারতাম, তাহলে আমরা এই সংখ্যাটিকে নির্ণয় করতে পারতাম যে পরপর দুটি সংখ্যার বর্গের যোগফল হচ্ছে 313, তাহলে এই সংখ্যা দুটি কিন্তু নির্ণয় করতে পারতাম যদি আমি এই ইকুয়েশনটিকে সলভ করতে পারতাম। তাহলে আমাকে এই ইকুয়েশনটি সলভ করতে জানতে হবে। এই ইকুয়েশনটি সলভ করতে জানতে পারলে আমরা কিন্তু এরকম অনেক কোশ্চেন, আমি যখনই বলছিলাম যে একটি বন্ধুর কথা, বন্ধুর জন্মদিন ভুলে গেছি, তো সেই বন্ধুর জন্মদিন কিন্তু তার দেওয়া হিন্টস থেকে আমি বের করতে পারবো তার জন্মদিন কত। এই সমীকরণটা তুমি যদি সলভ করো তাহলে তুমি লক্ষ্য করবে এখানে তুমি পাবো ডি ইজ ইকুয়াল টু পাবে 18 এবং এম ইজ ইকুয়াল টু পাবে 3, অর্থাৎ তোমার এই বন্ধুটির জন্মদিন হচ্ছে 18ই মার্চ, 18th মার্চ। তো এটি কীভাবে পেলাম, এই সমীকরণটি সলভ করে আমরা এম এবং ডি এর দুটিরই ভ্যালু বের করতে পারবো। তো এইভাবে আমরা দ্বিঘাত সমীকরণকে কনস্ট্রাক্ট করি বা গঠন করি, তারপরে এগুলি সলভ করি। এবার আমরা নেক্সট ভিডিওতে আমরা সলিউশন, আমরা একটা দ্বিঘাত সমীকরণে কীভাবে সলিউশন করব সেই সব বিষয়গুলো ক্লিয়ার করব। আশা করছি দ্বিঘাত সমীকরণে এতক্ষণ পর্যন্ত যে জিনিসগুলো বুঝেছি সেগুলো বিষয়ে আর ডাউট থাকবে না। আমি জানি ভিডিওগুলো অনেক লেন্দি হয়, যেগুলো আমাদের হয়তো অনেক ক্ষেত্রে মনে হতে পারে বোরিং লাগতে পারে, কিন্তু আমার উদ্দেশ্য একই থাকবে, বরাবরই একই ছিল, একই থাকবে, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করা। তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লেখো, সেগুলো পারলে আমি শুধরে নেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।